গুড মর্নিং ভাইয়া। গুড মর্নিং সুইটি। দিয়ে কফি হাতে আমার রুমে প্রবেশ করে কথাগুলো বলো। তুই এখনো বিশালে ছুঁয়ে আসিস? তোরা নাকি আজকে বেড়াতে বেরোবি? আরে মাত্র তো সকাল হলো। হ্যাঁ, তা অবশ্য ঠিক, মাত্র তো 9টা বাজে। কি কি বললি? 9টা? হ্যাঁ, 9টা কেন? এখন তো এখান থেকে ভাগ। আর আম্মুকে বল দ্রুত আমার ব্রেকফাস্ট দিতে। আল্লাহ ভালো জানে আজকে আমার কপালে কি শনি আছে। দ্রুত ওয়াশরুমে চলে গেলাম। দিয়ে আমার এমন তাড়াহুড়ো করা দেখে হাসছিল। কারণটা বুঝতে আর কষ্ট হলো না। যত দ্রুত সম্ভব ফ্রেশ হয়ে রুমে এলাম। দিয়ে যা কফির মুখে চুমুক দিতেই রেডি হতে থাকলাম। কি আর করবো, এমনিতে লেট হয়ে গেছে। রেডি হয়ে নিচে খাবার টেবিল উপস্থিত হলাম। গুড মর্নিং আম্মু আব্বু। গুড মর্নিং। তো রওনা দিবে কখন তোমরা? জি আব্বু, কিছু সময়ের মধ্যে। সব সময় সাবধানে থাকবি আর বাসায় যোগাযোগ রাখবি। হ্যাঁ আম্মু শিওর। খাবার নিয়ে খাওয়া শুরু করতে কলিং বেল বেজে উঠলো। কাজের খালা দরজা খুলে দিতেই ভেতরে আমার বর্তমান জমগুলো হাজির হলো। এটাও কেউই নয়, আমারই হারামিগুলো। রাকিব, রাজ, চাঁদনি, আদিনা আর রামিম। কিরে, তুই মাত্র ব্রেকফাস্ট করছিস? আন্টি, ওকে নাস্তা দিয়েছেন কেন? আমরা কি তোর জন্য এখন বাসে যেতে পারবো না? তুই আসলে একটা লেট লতিফ। ভাইয়া পেরে আমি না বলে এত সময় ভাইয়া তো বিছানাতে শুয়ে থাকতো। দিল আগুনের মধ্যে কি ঢেলে। দিয়ার কথাটা শুনতেই সবগুলো চোখ লাল হয়ে গেল। কারণ আমাদের 9টা 30 মিনিটে বাস। আমি সবাইকে বলেছিলাম যেন 9টার মধ্যে সবাই রেডি হয়ে আমাদের বাসায় চলে আসে। আর আমি এখনো ব্রেকফাস্টই শেষ করিনি। কপালে তো আজকে শনির উপরে শনি লেগে আছে দেখছি। রিত, দ্রুত ওঠ চেয়ার থেকে। তোকে মাত্র 2 মিনিট সময় দেওয়া হলো, না হলে আমরা তোকে রেখেই চলে যাব। আরে তোমরা একটু বসে রেস্ট নাও, এত সময়ে হৃদের খাওয়া হয়ে যাবে। আন্টি, ও বাইরে থেকে খেয়ে নেবে, এখন একটুও ওকে সাপোর্ট করবে না। আমাদের এমনিতেও অনেক লেট হয়ে গেছে। হ্যাঁ, ওরা ঠিক বলছে। হৃদ, দ্রুত গিয়ে বের হ। আর সাবধানে যাবে, বাহির থেকে কিছু খেয়ে নিও। আর গিয়ে কল দিতে ভুলিস না। হ্যাঁ আম্মু, কি আর করার, না খেয়ে খাবার টেবিল দিয়ে করতে হলো। দ্রুত রুমে গিয়ে সব কিছু নিয়ে বের হলাম। গত রাতে সব প্যাক করে রেখেছিলাম। ভাইয়া, আমার জন্য কিছু স্পেশাল গিফট নিয়ে আসবে কিন্তু। ইয়াহু মেরি সুইটি। আম্মু আসি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। নিজেদের গাড়ি করে বাস স্ট্যান্ডে চলে এলাম। গাড়ি থাকতে বাসে যাব, এটা আগে থেকে প্ল্যান করা। কিন্তু স্ট্যান্ডে এসে দেখা গেলো আমাদের টিকিট বুকিং দেওয়া বাস আরও 12 মিনিট আগেই ছেড়ে চলে গেছে। এমন অবস্থায় সবার একটা আমার দিকে দেখানো শুরু করছে। দোস্ত, কাজটা কি ঠিক করলি? রামিম আমার পক্ষে থাকে সব সময়। তোর জন্য হলো। এসি বাসে কত মজা করতে করতে যেতাম। পছন্দ মতো সিট বুক করা হয়েছিল। হ্যাঁ, এখন এই হৃদের বাচ্চাকে যদি আমি পেটাতে পারতাম। ওই, কেউ আমাকে একটা লাঠি এনে দিত। সত্যি আজকে হৃদের বাচ্চাকে খেয়ে ফেলবো আমি। রাতে লেকচার দিল কেউ যেন দেরি না করি। এখন কি হলো? নবাবের ঘুমই ভাঙে না। এই চুপ কর এখন, চল গাড়ি নিয়ে চলে যাই। গাড়ি নিয়ে যাওয়া ঠিক হবে না। আমি গাড়ি নিয়ে যাব না। তো কি হেঁটে হেঁটে সেই সিলেট যাবি? আরে, ওই একটা বাস বাদে অন্য কোনো বাস কি নেই? তবে পছন্দ মতো সিটও পাওয়া যাবে না। আমি শুধু ওদের কথাই শুনে যাচ্ছি। কি আর করব, কিছু বলতে গেলেই দিবে মায়ের। বলা তো যায় না, এক একটা গুন্ডি মাইয়া। আরে, যেমন হয় দেখ পাওয়া যায় কিনা। আদিনার কথা মতো রাজা রাকিব গিয়ে কাউন্টারে ঘুরতে লাগলো। উদ্দেশ্য অন্য কোনো এসি বাসে সুবিধা মতো সিট পাওয়া। অনেক সময় শেষে রাকিব আর রাজ আমাদের কাছে ফিরে এলো। সিট পাওয়া গেলে কিছুটা সুবিধা মতো। সত্যি? তবে কষ্টের সাথে বলতে বাসটি নন এসি শেয়ার কোচ। আর এসি বাসের সিরিয়ালের জন্য আজকে কোনো সিট তেমন পাওয়া যাবে না। কথাটা শুনতেই সবার মুখ চুপসে গেল। আর গুন্ডি দুইটা আমার দিকে চোখ লাল করে তাকিয়ে আছে। আরে বাবা, তবুও তো পাওয়া গেল। একটু কষ্ট করে গেলে মন্দ হবে না। হৃদের বাচ্চাকে যদি এখন চাবা খেয়ে নিতে পারতাম। দুইজনে মনে মনে ভেবে নিল কথাগুলো। আমি জানি দুই গুন্ডি মনে মনে আমার নামই সুনাম করছে। এই দাঁড়িয়ে না থেকে চল, বাস ছেড়ে দিবে 5 মিনিটের মধ্যে। সবাই রাকিবের কথা শুনে বাসে নিজেদের সিটে গিয়ে বসে গেল। রাকিব আর রাজ পাশাপাশি বা সাইডে, আদিনা চাঁদনি পাশাপাশি ডান সাইডে, রামিম তাদের পিছনের লাইনে একটা মেয়ের সাথে বা সাইডে, আর রিত
একজন বৃদ্ধ মহিলার সাথে। কিছু সময়ের মধ্যে বাস ছেড়ে দিল। সে এমন শাস্তি দিল ওরা আমাকে, জীবনটাই বেদনা। ও, আপনাদের তো পরিচয় দেওয়া হলো না। আমি রিদ মাহমুদ। পড়াশোনা শেষ করেছি মাত্র, তাই এখন কিছুদিনের জন্য আরামে শুধুই ঘুরবো। আগে দেশে কিছু বিখ্যাত জায়গায় ঘুরবো, কারণ দেশের বাইরে অনেক যাওয়া হয়েছে, তবে দেশের ভিতরে তেমন ঘোরাই হয়নি। বাবা মায়ের একমাত্র ছেলে। বাবা হাসিব মাহমুদ, একজন সুনামধন্য ব্যবসায়ী। মা ইভা মাহমুদা, একজন সমাজসেবিকা। আর 2টা বোনও আছে। দিয়া মাহমুদ মেডিকেল প্রথম বর্ষ, আর একটা অর্পিতা মাহমুদ ক্লাস 9-এ। অর্পি বাসায় ছিল না, ফুপির বাসায় গতকাল বেড়াতে যায়। তার এখন স্কুল অফ হয়েছে। আর এরা সবাই আমার বেস্ট ফ্রেন্ড। আদিনা আদু চুটকি, চাঁদনি চান্দু মুটকি, রামিম রামু কাকা, রাকিব রাইক্কা, রাজ রাজহাঁস। পরিচয় সবই দিয়ে দিলাম। ওরা কি আনন্দ করছে, আর আমি শুধু একা একা দেখে যাচ্ছি। জানি না কতদিন শেষে আমাদের সিলেটে যাওয়া হবে। আর তার থেকে ভালো হলো গাড়ি নিয়ে গেল। জীবনটা আজকে তেজপাতা হয়ে গেল। সব দোষ আমার ঘুমের কথা মনে হতেই কেমন যেন ঘুম চোখের মধ্যে চলে আসছে। তাই আমি সিটে মাথা আরামে রেখে দিলাম। যদি ঘুমোনো যায় মন্দই হবে না। কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। ঘুম ভাঙলো কারো ডাকে। চোখ খুলে দেখি রামিম ডাকছে। কিরে, নামবি না? চলে এসেছি। মনে মনে স্বস্তির নিঃশ্বাস নিচ্ছি আমি। যদি আর আমি ঘুমাইনি, পাশের জন কিছুটা সমস্যা করছিল। তবু সিলেটে পৌঁছে গেছি সব শুনেই সব ভুলে গেলাম। বাকিরা কোথায়? নেমে গেছে। ও সরি, চল যাক। বাস স্ট্যান্ড থেকে গাড়ি নিয়ে চলে যাওয়া হলো চাঁদনির মামার বাসায়। আমরা সবাই কয়েকদিনের জন্য এইখানেই থাকবো। বাসায় কোনো লোকজন থাকে না। চাঁদনির মামাদের ফ্যামিলি সবাই লন্ডন থাকে। সেই সুবাদে বাসা ফাঁকাই থাকে, শুধু কয়েকজন আছে দেখাশোনার দায়িত্বে। বাসায় গিয়ে সবাই ফ্রেশ হয়ে বাগানে গিয়ে বসলাম। সবার হাতে কফির মগ। আজকের জার্নিটা অতটাও মন্দ ছিল না। সরি রিদ। হ্যাঁ আদু, ঠিক বলছিস। আমিও সরি। ওদের সরি বলা দেখে হেসে দিলাম। সবার মাঝে আড্ডা চলছে। আর আজকে কোথাও বের হওয়া যাবে না। আগামীকাল সকালে বের হবো পাহাড়ে সৌন্দর্য উপভোগ করতে। সিলেটের সব চা বাগান, ঝর্ণা, না জানি ট্যুর কত আনন্দেরই হবে। রাতেও বেশ জমিয়ে আড্ডা হলো। গান আসর জমিয়েছিল বেশ। মধ্যরাতের দিকে সবার ঘুমানোর সিদ্ধান্ত নেওয়া হলো। আদিনা চাঁদনি এক রুমে, অন্যদিকে রিদ রামিম রাকিব রাজ আরেক রুমে, তবে 2টা বেডে। পরের দিন এই আদু, দ্রুত রেডি হ, বের হতে হবে। আজকে তো সারাদিন ঘুরবো আমরা। আরে এত দ্রুত করার কি আছে? দেখ গিয়ে, ওরা হয়তো এখনো ঘুম থেকে উঠে নাই। ভালো কথা বলছিস। ওয়েট, আমি দেখে আসছি ওরা এখন কি করে। যা। কিছু সময় শেষে ফিরে এলো। এখনো রুম ভেতর থেকে লক করা? এখনো ঘুমেই আছে সবগুলা, বললাম তো আমি। আচ্ছা, কল দিয়ে দেখ। ইয়াহ, গুড আইডিয়া। ওদেরকে ফোন দিয়ে জিজ্ঞেস করছি কি করে এখন ওনারা। দেখিস আমার কথাটাই সত্যি হবে। চাঁদনি রামিমের ফোনে কল দিল, কারণ রামিম যত ঘুমিয়ে থাকুক না কেন তার ফোনে রিংটোন শুনলে ঘুম ভেঙে যায়। হ্যাঁ চাঁদনি, বল। কে রে, এখন কি করিস তোরা? আর তোদের রুমের দরজা এখনো লক করা কেন? এত সকালেই ঘুম থেকে জেগে কি হবে? রামুর বাচ্চি, তুই কি এখানে ঘুমাতে আসছিস? যদি 5 মিনিটের মধ্যে সবগুলো রেডি হয়ে না বের হোস, আমি কিন্তু তোদের রুমের মধ্যে গিয়ে আগুন লাগিয়ে দিব। বলেই কল কেটে দিল চাঁদনি। যা, বাবা কি রেগে আছে? ঘড়ির দিকে তাকিয়ে হায় আল্লাহ, 11টা বেজে গেছে। এই রিদ, এই রাকিব, উঠ সবাই, না হলে আজকে কপালে শনি আছে সবার। রামিম সবাইকে মাইট দিয়ে ঘুম থেকে ওঠালো। যদিও আমাকে ঘুম থেকে জাগাতে সবার বেশি কষ্ট হয়েছে। আমি একটু বেশি ঘুম পাগল বলে কথা। সবাই রীতিমতো ঝড়ের বেগে রেডি হয়ে নিল, কারণ আদিনার থেকে চাঁদনির রাগ বেশি ভয়ানক। যখন বলেছে আগুন লাগিয়ে দেবে, দিতেও পারে। ওই মুটকি নিয়ে কোনো বিশ্বাস নেই। সবাই রেডি হয়ে ড্রয়িং রুমে চলে এসছে। সবার শেষে আসলো আদিনা। কিরে, অবশেষে শেষ হলো তোর? হ্যাঁ, খুব দ্রুত শেষ করতে হলো তোর জন্য। 2 ঘন্টাও তোর জন্য কম হয়ে যায়? এমনি তো আর বলি না তোর বরের কপালে শান্তি নেই। এখন কি কথা বলা বাদ দিয়ে বের হবি? হ্যাঁ, চল। সবাই মিলে বেরও হয়ে গেল। বাসায় গাড়ি নিয়ে, সাথে একজন ড্রাইভার আর একজন তাদের সাথে জায়গাটা ঘুরে দেখাবে। বাসা থেকে বের হয়ে আগে চলে গেল পাহাড়ি একটা এলাকায় ঘুরে দেখতে। পাহাড়ে গা ঘেঁষে শুধু চা বাগান, চারদিকে সবুজের সমারোহ। চোখ যেন জড়িয়ে যায়।
চা বাগানের মাঝ দিয়ে এগিয়ে যেতে একটা গ্রাম। আমরা সবাই যে গ্রামে ঘোরা চিন্তা করলাম। গাড়ি রেখে সবাই পাহাড়ে ওঠা শুরু করলাম। গ্রামের আগে বেশ মনোরম একটা রেস্তোরাঁ দেখতে পেলাম। সকালে ব্রেকফাস্টটা সবাই এই রেস্তোরাঁতেই শেষ করে নিলাম। ব্রেকফাস্ট শেষে গ্রামের মধ্যে ঢুকতেই অন্য সব মানুষের দেখা পেলাম, যাদেরকে আমরা আদিবাসী বলে ডাকি। গ্রামের মাঝে রয়েছে অন্যরকম একটা ভালোবাসা ছায়া। সবাই কত মিলেমিশে বসবাস করছে। সবাইকে দেখে গ্রামের অনেকে বেরিয়ে এলো। সবাই সাথে কোনো মতো বাংলাতে পরিচিত হলাম। সবাইকে আমরা নিজেদের মতো করে আপ্যায়ন ও নিজেদের সংস্কৃতি বিষয়ে জানালাম। সবাই বেশ মজাই করলো। কথা দিয়ে দিনের শেষ ভাগের আগমন ঘটে গেল। সেদিকে তেমন কারো খেয়ালই নেই। গ্রাম ঘুরে ঘুরে গ্রামের থেকে সম্পূর্ণ আলাদা একটা বাড়ি দেখা গেল। আর সেই জায়গা থেকে মধুর কণ্ঠে অধিবাসীর গানের সুর ভেসে আসছে। গানটা যেন সবাইকে সেখানে ডাকছে। তবে সন্ধ্যা ঘনিয়ে আসায় এখন সেদিকে কেউ যেতে রাজি নয়। তবে হৃদ একাই সেদিকে এগিয়ে যাচ্ছে। অন্যেরা হাজার বারণ করলো, সে শুনছে না। তাই অন্যরা কোনো উপায় না পেয়ে হৃদয়ের পিছু পিছু হেঁটেই চলছে। গিয়ে দেখে একজন বেশ বয়স্ক লোক মধুর কণ্ঠে গান গাইছে। অপরিচিত এতজনকে দেখে গান বন্ধ করে দিল। আর আঙ্কেল, থামলেন কেন? খুব সুন্দর গাইতেছিলেন তো। আপনার কণ্ঠে গানটা শুনতে বেশ ভালোই লাগছে। আরে বাবা, আমি আগে গান গেয়ে বেড়াতাম। এখন বয়স হয়ে যাওয়াতে কোথাও যেতে পারি না। আর গান গাওয়াও অফ করে দিয়েছিলাম। তবে অনেকদিন পর খুব ইচ্ছা হলো, তাই একটু গাইলাম। বাংলাটা একটু টেনে টেনে বলল। তবুও খুব সুন্দর গেয়েছেন। বৃদ্ধের সাথে পরিচিত হলাম। বৃদ্ধ জানালো তার বাড়ির মধ্যে যাওয়ার জন্য। প্রথমে কেউ রাজি না হলেও জোর করাতে না করতে পারলাম না। বাড়ির মধ্যে দুই পাশে দুইটা ঘর, আর দুইটাতে মনে হয় দুইটা করে রুম হবে। ঘরটা বেশ বড় ছিল। বৃদ্ধ একটা রুমে নিয়ে আমাদের বসিয়ে দিল। হঠাৎই একটা মেয়ে এসে সেই রুমে প্রবেশ করলো। আর তখন বৃদ্ধটি বলল, এই হচ্ছে আমার দুই মেয়ে, এক কৃষু, দুই হলো নুসু। আমি তাদেরকে দেখে কিছুটা অবাক হয়ে গেলাম, কারণ কৃষুকে দেখতে আদিবাসীদের মতোই লাগছে। তবে নুসুকে দেখতে একটু মনে হচ্ছে না। মেয়েটা বেশ সুন্দরী আর বাঙালিদের মতোই দেখতে। তবে সন্দেহ জাগলেও কিছুই বলার নাই। অনেক সময় শেষে সবাই চলে যাবে বলে জানালাম। বৃদ্ধ আমাদের যাওয়ার সময় একটা নিজের বানানো বাঁশি উপহার দিল। কিছু সময়ের মাঝে আমাদের মধ্যে বেশ যেন আন্তরিকতা জমে উঠেছে। সেই জায়গা থেকে বের হয়ে সবাই বাসায় ফিরে এলাম। বাসায় ফিরতে রাত 10টা বেজে গেল। এখন সবাই বেশ ক্লান্ত, আর কারো ডিনার করে ইচ্ছে নেই। তাই সবাই কোনো মতো ফ্রেশ হয়ে বিছানায় গায়ে এলিয়ে দিলাম। আগামীকাল ঝর্ণা দেখতে যাবো বলে সিদ্ধান্তও নিয়েছি। রাত 12টা, সবাই ঘুমিয়ে গেছে। তবে আমার চোখে ঘুম নেই। আমি ভাবছি কোনো কিছু যেন মিলছে না। মেয়েটাকে দেখে আমার মনে কিছুটা সন্দেহের পাহাড় জমেছে। তবে এমনটা হওয়ার কারণ কি আমি নিজে বুঝছি না। কতবার ঘুমানোর চেষ্টা করেছি, তবুও কোনো লাভ হয়নি। এখন আমার কি করা উচিত আমি নিজে বুঝতে পারছি না। সব যেন মাথার মধ্যে প্যাঁচ লাগিয়ে দিচ্ছে। সবকিছু নিয়ে ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না। পূর্বের দিনের মতো আজকে সকালে সবাইকে পানি দিয়ে ভিজিয়ে ঘুম থেকে জাগালো আদিনার চাঁদনি। সবাই তো ভেবেছিল চাঁদ ফুটো হয়ে বৃষ্টি ঝরছে, তাই দ্রুত উঠে বসে দেখি আদিনার চাঁদনি বালতি হাতে দাঁড়িয়ে আছে। সবাই রেডি হয়ে ঝর্ণা দেখতে বের হয়ে গেলাম। সবার মনটা ফুরফুরা, শুধু একজন বাদে। আমি এখনো আমার মনে সন্দেহ জাগিয়ে রেখেছি। আমি কোনো মতেই না কিছুই ভাবতে পারছি না, যার কারণে আমার পাশের গাড়িতেই সবাই বেশ মজা করছে, আর আমি নিশ্চয়ভাবে বাহির দিকে তাকিয়ে আছি। ব্যাপারটা কারো নজর এড়িয়ে গেল না। সবাই জিজ্ঞাসা করলো, আমি কোনো মতো এড়িয়ে গেলাম সবাইকে। তাই কেউ আর জোর করলো না। আর আমিও সবার সাথে মিথ্যে হাসির মাধ্যমে আড্ডায় যোগ দিয়েছি। তবে মনের মধ্যে এখনো সন্দেহ রয়ে গেছে। ঝর্ণার সবাই মিলে বেশ মজাই করলাম। সারাদিনে কেটে গেল ঝর্ণার মাঝে। পাহাড়ের বুক ছেড়ে কোমল মিষ্টি পানির উৎপত্তি সত্যি খুবই মনোরম দৃশ্য। সারাদিনের আনন্দ শেষে সন্ধ্যার দিকে বাসায় ফিরে গেলাম। বাসায় ফিরতে সবাই ফ্রেশ হয়ে বাহিরের বাগানে গিয়ে আগুন জ্বালিয়ে তা ঘিরে বসে গেলাম। শুধু আমি চোখের আড়ালে একা বের হয়ে যাই। আমি এমনিতে সবার থেকে একটু বেশি কৌতূহলী। আমার মনে কিছু জাগলে তা শেষ না জেনেই থামি না। একাই চলে গেলাম সেই পাহাড়ি গ্রামে। গ্রামের মধ্যে ইলেকট্রিক লাইন ছিল না। কুপিরালয়ে তারা গ্রামের আলো যোগান দেয়। তবে আমি যতই সে বাড়ি থেকে এগিয়ে চলেছি, ততই মনে হচ্ছে বাড়িতে ইলেকট্রিক বাতি জ্বলছে। আর বাতিটি সেদিন আমরা যে রুমে বসেছিলাম তার অন্য পাশের ঘরে একটি রুমেও জ্বলেছে। আমি বাতি জ্বালা রুমের দিকে এগিয়ে গেলাম। রুমের জানালা ফাঁক দিয়ে হয়তো কিছু একটা দেখা যাবে, এইটা ভেবে জানালার কাছে যেতে আমার ফোনের রিংটোনটা বেজে উঠলো। আমি তো কিছুটা ব্যবসাকে খেয়ে দ্রুত ফোনটা পকেট থেকে বের করে সাইলেন্ট করে ফেললাম। আর রুম থেকে হয়তো কেউ বুঝে ফেলেছে বাইরে কেউ আছে। কারো রুম থেকে কারো বের হওয়ার আওয়াজ আমার কানে আসলো। তাই আমি আর সেখানে না দাঁড়িয়ে থেকে দ্রুত স্থান ত্যাগ করলাম। আজকে আমারও সন্দেহ দূর করা হলো না। সুযোগ এসেছিল, তবে একটা কলেজ থেকে সব বিগড়ে গেল।
রাস্তায় এসে আমি এগুলো ভাবছিলাম, তবে ফোনের কথা মনে হতেই ভাবলাম কে কল দিয়েছে চেক করা হয়নি। ডায়াল লিস্টে গিয়ে দেখি রামিম, আদিনা, চাঁদনি, রাকিব আর রাজের নাম্বার থেকে কল এসেছে। আজকে যে আমার কপালে শুনে আছে তা আমি আন্দাজ করতে পেরেছি। তবুও রামিমকে কল দিলাম। বেশ কিছু সময় পর রামিম কল রিসিভ করলো। কি রে, তুই কোথায়? তোকে এতবার কল দেওয়া হলো, তাও তুই কল রিসিভ করিস না কেন? এইদিকে আমরা সবাই চিন্তায় আছি। জানিস, পুলিশকে ইনফর্ম করার কথাও ভাবা হয়ে গেছে। কিছু সময়ের মধ্যেই তা করা হয়ে যেত। আমি শুধু রামিমের কথাই শুনে চলেছি। রামিমের কণ্ঠে কিছুটা রাগ আর ভয়ের ছাপ আন্দাজ করছি। রামিমের কথা শেষ হতেই আমি শুধু জানিয়ে দিলাম, আমি রাস্তায় আছি, 5 মিনিট লাগবে আসতে, চিন্তা করিস না। কথাটা বলেই কল কেটে দিলাম। ফোনটা পকেটে রেখে দ্রুত বাসার দিকে চলতে থাকলাম। এই রাতে গাড়িও পাওয়া যাবে না। 5 মিনিটের জায়গায় বাসায় পৌঁছতে 10 মিনিট লেগে যায়। বাসায় পৌঁছে গেট পার হতেই দেখি সবাই বাগানে ছেড়ে বসে আছে। আমাকে দেখে সবাই দৌড়ে ছুটে এলো। চাঁদনি তো এসে আগে একটা চর বসিয়ে দিল, আর একটা দিতে যাবে তখনই সবাই থামিয়ে দিল। আমি মাথা নিচু করে আছি, কি বলবো কিছুই ভেবে পাচ্ছি না। আর জানতাম যে সবাই রাগারাগি করবে, তবে কেউ যে চর দেবে এইটা আমার ভাবনার বাইরে ছিল। তার মানে আমার আন্দাজের থেকেও বেশি রাগ বা ভয় ছিল সবাই। আমি বেচারা অসহায়ের মতো মাথা নিচু করে দাঁড়িয়ে এটাই ভাবতে থাকলাম। সবাই আমাকে ইচ্ছে মতো বকা দিচ্ছে, কেন আমি তাদেরকে না জানি এই অচেনা জায়গায় একা বের হলাম। আদিনাও আমাকে চর দিতে চেয়েছিল, তবে চাঁদনি দেওয়াতে তার আর দেওয়া হলো না। রামিম সবাইকে শেষে শান্ত করেছে, আমাকে নিয়ে সে রুমের মধ্যে গেল। রুমের মধ্যে নিয়ে আমাকে রামিম জড়িয়ে ধরে কান্না করে দিল। আমি এটার জন্য প্রস্তুত ছিলাম না। রামিম সত্যি বেশি ভয় পেয়ে গিয়েছিল। শুধু আমি অপরাধীর মতো দাঁড়িয়েছি। কিছু সময় পর আমাকে ছেড়ে দিয়ে রামিম বের হয়ে গেল আর বলল দ্রুত ফ্রেশ হয়ে বাগানে চলে আসতে। আমি শুধু মাথা নেড়ে সম্মতি দিলাম। ড্রেস চেঞ্জ করে ওয়াশরুমে চলে গেলাম। এখন আমার শাওয়ার নেওয়া দরকার, হেঁটার সাথে শরীর ঘেমে গেছে। আমি ওয়াশরুমে চলে যাই। সামনে থাকা গ্লাসের দিকে তাকিয়ে আমার ফর্সা মুখ দেখি পুরো লাল হয়ে গেছে। চান্দু মুটকিরকে বেশ জোর আছে, বলতেই হয়। কথাটা ভাবতেই মুখের কোণে এক চিলতে হাসি চলে এলো, কারণ আমি জানি তার আমাকে কতটা ভালোবাসে। এই চটটা তার একটা প্রমাণ। তবুও যে আমার কাজটা করা ঠিক হয়নি এটা হারে হারে বুঝতে পারছি। তবে কিভাবে যে সেই জায়গাতে গেলাম বা কি একটা জরুরি ছিল যাওয়ার, তা নিজেও বুঝতে পারছি না। শাওয়ার শেষে ড্রেস আপ করে বাইরে বাগানে চলে গেলাম। মাঝে আগুন জ্বেলে সবাই তার চারদিকে বসে গল্প করছে। আমাকে আসতে দেখে রামিম সবাই কিসারে চুপ থাকতে বলল। আমি হয়তো বুঝলাম না। আমি সবার কাছেই চলে গেলাম। আমাকে একটা চেয়ারে বসতে বলল। আমি বাধ্য ছেলের মতো কাজটা করলাম। আমি চুপ করে আছি, সবার মুখের দিকে শুধু একবার তাকিয়ে মাথা নিচু করে নিলাম। সবাই যে আমার দিকে তাকিয়ে আছে তার কারণে আমার মাথা নিচু হয়ে না। আমার এমনটা দেখে সবাই চেয়ার থেকে উঠে এসে আমাকে চেয়ার থেকে উঠিয়ে জড়িয়ে ধরলো। সাথে সাথে সবাই ছড়িয়ে বলে দিল। রাগের মাথায় কে বলে ফেলেছে তা নিয়ে সবাই দুঃখ প্রকাশও করলো। আমি সবার সাথে কিছুটা হাসি মুখে কথা বলা শুরু করলাম। এমন সময়ে রামিম হুড়ে বলে বিয়ারের বোতল হাতে উপস্থিত হয়ে গেল। সবাই নিজেদের বোতল বুঝে নিয়ে চিলমুটে গল্প করা শুরু করে দিলাম। তবে আমি বুঝতে পারছি সবাই আমাকে জিজ্ঞেস করতে চাচ্ছে কিছু, আর কি জিজ্ঞাসা করবে তা আমি নিজে ভালোভাবেই জানি। তবু আমি কিছুই বলছি না। কেন জানি কথাটা সবার থেকে গোপন রাখার চেষ্টা করছি। আগে কখনো এমনটা করিনি, তবে আজকে কেন জানি এমন করছি নিজেও জানি না। আড্ডা শেষ হয়ে গেল, কেউ আর আমাকে কথাটা জিজ্ঞেসই করেনি। রাতের খাবার আজকে বাসাতেই রান্না করা হয়েছে, প্রিয় গরুর গোস্ত আর খিচুড়ি। সবার যেন তা দেখে যেভাবে পানি চলে আসছে। সবাই তৃপ্তির সাথে ডিনারও শেষ করলাম। আমি যেন খেতে না চেয়েও 2 প্লেট খেয়ে নিলাম। খাওয়া শেষে সবাই নিজেদের রুমে চলে গেলাম। কালকে নাকি জাফলংয়ে যাবে সবাই। জায়গাটা বেশ দূরে হওয়াতে খুব সকালে রওনা দেব, তাই চাঁদনি সবাইকে খুব সকালে রেডি হওয়ার জন্য তাগিদ দিয়ে রাখলো। রাতে রামিম আর আমি শুয়ে আছি। রাজ আর রাকিব হয়তো ঘুমিয়ে গেছে, কারণ তাদের কোনো সারা শব্দই নেই। আমার চোখে গত রাতের মতো আজকেও ঘুম নেই। হঠাৎ রামিম আমাকে সে প্রশ্নটা করলো, যা সবাই তাকে আড্ডার সময় করতে চেয়েছিল। আমি কোথায় গিয়েছিলাম কাউকে না জানিয়ে। আমি এমন প্রশ্নের আশাই করিনি, তাই আমি ঘুমানোর নাম বলে কথাটা এড়িয়ে যেতে চাইলেও রামিম যেন নাছর বান্দা, সে যেভাবেই হোক আমার থেকে উত্তর জেনে ছাড়বে। আমি এমন অবস্থায় কি করব ভেবে পাচ্ছি না। আর কি সত্যিটা বলে দেব নাকি মিথ্যা বলবো, আর কি বা বলবো, কি মিথ্যা বলবো, এমন অনেক কিছুই ভেবে চলেছি। আর রামিম জানিয়ে দিয়েছে তাকে যেন মিথ্যা না বলা হয়। আর আমি চাইছি আমার মনে সন্দেহ দূর করার পর সবাইকে সত্যটা জানাতে। আমি চুপ থাকায় রামিম আবারও উত্তরটা জানতে চাইলো। আমি জানিয়ে দিলাম সময় হলেই আমি সবাইকে উত্তরটা জানাবো, তবে এই সময়ে যেন কেউ তা জানতে না চায়। রামিম আমার কথা শুনে কিছুটা আশাহত হলো, তবে জানিয়ে দিল কোথাও একা গেলে যেন তাকে অন্ততপক্ষে জানিয়ে দিই, কারণ তার জন্য সবাই আজকে অনেক ভয় ছিল। আমি রামিমের কথা মেনে নেই আর ঘুমানোর জন্য রামিমকে বলে দিই
যে চোখ বন্ধ করে নেয়। সকালবেলা সবাই দ্রুত ঘুম থেকে জেগে উঠেছে, আর সবার মাঝে যেন আলাদা একটা আনন্দ দেখা যাচ্ছে। সবাই বেশ কতবার জাফলংয়ের কথা শুনেছে, আর আমার আব্বু আম্মু দ্বিতীয়বার হানিমুনে এসে জাফলংয়ে নাকি 3 দিন কাটিয়েছে, যার কারণে জায়গাটার প্রতি সবার আকর্ষণ বেড়ে গেছে। আজকে চাঁদনিকে রাগারাগি করতে হয়নি সকালে, যার জন্য তার মুডও ফ্রেশ আছে। তবে শুধু আদিনার মেকআপ আর সাজুগুজু করাটা যদি দ্রুত হয় তবেই তার শান্তি। সকাল 9টার মধ্যে সবাই এসে বাইরে দাঁড়ালাম। আদিনাও চলে এলো দ্রুত। আজকে এত দ্রুত কিভাবে আদি? আমার দেরি হলো বা কবে? না, আমাদের আদু শুটকি কি কখনো দেরি করতে পারে? শুধু একটু লেট হয়ে যায় এই আর কি, তাই না আদু শুটকি? রাকিবের বাচ্চা, এই শান্ত হও, সবাই রওনার সময় এভাবে ঝগড়া করা মানায় না। হ্যাঁ বকে দে হারামিগুলাকে। তুইও চুপ, কোনো কথা হবে না। হুম। চাঁদনির কথা মতো সবাই চুপ হয়ে গেল। গাড়ি নিয়ে ড্রাইভার হাজির হয়ে গেল, সবাই গাড়িতে উঠে গেল, আর গাড়ি আপন গতিতে ছুটতে থাকলো। আমি আজকে বেশ কিছুটা উদাসীন। সবার সাথে হাসি মুখে আড্ডা দিলেও আমার মন যেন অন্য কোথাও গিয়ে বসে আছে। জাফলং পৌঁছে গেলাম সবাই। সেইখানে সুন্দরতা সবাইকে মুগ্ধ করলো। সারাদিন নুড়ি পাথর, লেক পাহাড়ে ঘেরা সুন্দর পরিবেশ দেখতে কেটে গেল। বাসায় ফিরতে ফিরতেও রাত হয়ে গেল। বাসায় ফিরে সবাই বেশ ক্লান্ত থাকায় যে যার মতো যেখানে ইচ্ছে গায়ে দিলাম, আর আমি বাসা থেকে বের হয়ে গেলাম। কারণ যে সন্দেহ আমাকে কোনো কাজে মন বসাতে দিচ্ছে না, তা তো দূর করতে হবে যেভাবেই হোক। রাতের অন্ধকারে হেঁটে চলেছি। বেশ কত সময় পর চলে গেলাম সে বাড়ির কাছে। আজকেও বাতির আলো দূর থেকে দেখা যাচ্ছে। আজকে ফোন আগেই সাইলেন্ট করে নিয়েছি। আমি খুব সাবধানে বাড়ির মধ্যে গিয়ে আলো জ্বালানোয় ঘরের পাশে গেলাম। জানালার ফাঁক দিয়ে কিছুটা দেখা যাচ্ছে, শুধু একজন মেয়েকেই দেখা যাচ্ছে, তবে তার উল্টো পাশে হতে চেহারা দেখা যাচ্ছে না। এমন সময় ভাবলাম ঘরের মধ্যে কিছু পিছু যাওয়া উচিত। যেই ভাবা সেই কাজ। খুব সাবধানে আমি ঘরের মধ্যে প্রবেশ করলাম। তবে আমার ভাগ্য আমার সহায় ছিল না। ঘরের মধ্যে প্রবেশ করে বুঝতে পারি এখানে রুম 2টা, আর আমাকে সামনের রুমে গিয়ে দেখতে হবে ওই রুমের বাতির আলো কিভাবে জ্বলছে, আর মেয়েটা কি করছে, আর সে কে। তবে আমার কিছু দূর এগিয়ে যেতেই আলো নিভে যায়। রুমের মাঝে শুধুই অন্ধকার। আমি বুঝতে পারি আমাকে আজকে ফিরতে হবে খালি হাতে। আমি যদি এখানে ধরা খাই, আগে তো চোর বলে নাচে নিয়ে মার দেবে, তা সে আমি চাই না। তাই সাবধানে অন্ধকারের মধ্যে বের হতে চাইছিলাম। আর ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে বের হতে গেলেই দেখে ফেলতে পারে, তাই ফোন ব্যবহার করলাম না। কিছুটা ফিরতেই হঠাৎ কিছু একটার সাথে মাথায় আঘাত খেলাম। তারপর আর কিছুই মনে নেই। অনেক সময় শেষে ব্যথায় চোখ খুললাম। চারদিকে দেখি আলো, আর আমি বিছানায় শুয়ে আছি। তবে কোথায় তা বুঝতে কিছুটা সময় লেগে গেল। আমি রুম থেকে বাইরে বের হতেই দেখি অনেক লোকজন বাইরে। তা দেখে আমি অবাক হয়ে গেলাম, এত লোকজন এইখানে কেন? তারপর ভালোভাবে তাকিয়ে বুঝতে পারি সে আদিবাসী ওই বুড়োর বাড়িতে। আর রাতের কথা মনে পড়ে যায়। বাইরের সব লোকদের কথা শুনে আমার চোখ যেন কপাল উঠে গেল। তাদের দাবি আমাকে এখানে নুসুকে বিয়ে করতেই হবে। তবু এই মুহূর্তে একটু দেরি করা যাবে না, না হলে বুড়োকে শহর ছেড়ে চলে যেতে হবে। তাদের সংস্কৃতিতে কোনো অবিবাহিত ছেলে মেয়ে একসাথে এক রুমে রাত কাটাতে পারে না। যদি কাটায় আর তারা যদি বিয়ে না করে, তাহলে তাদের এলাকায় রাখা মানেই অমঙ্গল, যা তারা বেঁচে থাকতে কোনোদিনও হতে দেবে না। আমি যেন পড়ে গেলাম মহাবিপদে। আমি এখন কিছুই বলতে পারছি না, কারণ আমার ভুলের জন্য এখন এই বুড়ো লোকটা শহর ছেড়ে যাবে কোথায়? আবার ওই মেয়েকে বিয়ে করে বাসায় নিয়ে গেলেও মা বাবাকে কি বলবো? এমন সময় আমার ফ্রেন্ডগুলো আমার পাশে নেই। ওদের কথা মনে হতেই ফোন বের করে দেখি ফোনে চার্জও নেই, বন্ধ হয়ে আছে। বলে না, বিপদ যখন আসে চারদিক থেকে আসে। আমি সাহস নিয়ে এই গ্রাম পঞ্চায়েতের সামনে গেলাম। আমি একটা কথা বলতে চাই। বিয়ে না করতে চাইলে ওই পরিবারকে এই শহর ছেড়ে চলে যেতে হবে। আর কোনো কথা থাকলে বলেন শুনি। আমি এই কথা শোনার পর আর কি বলবো কিছু ভেবে পাচ্ছি না। রাগে আমার মাথা ফেটে যাচ্ছে। কিসের ভুলে আমি কি করে ফেললাম? এখন এর থেকে কোনোভাবেই মুক্তি পাবো না। কোনো উপায় না পেয়ে আমি বাধ্য হয়ে নুসুকে বিয়ে করে নিলাম। নুসু কেন জানি সকাল থেকে কান্না করছিল, আর বুড়ো লোকটা অনেকবার পঞ্চায়েত প্রধানের পায়ে ধরে ক্ষমা চেয়েছিল, এমনকি শহর ছেড়ে চলে যেতেও চেয়েছিল। তবে নুসু তাকে আটকে রেখে বলেছে যদি তার জন্য এই সমস্যা হয় তাহলে সে রাজি। আমি বুঝেছিলাম নুসুও বাধ্য হয়ে রাজি। তবে আমি শুধু এখন নিজেকে নিয়ে ভাবছি আমার ফ্যামিলি কিভাবে মেনে নেবে। বিয়ে শেষে নুসুকে নিয়ে একটা গাড়ি করে চাঁদনির মামার বাসায় চলে এলাম। এত সময় বিকেলের সূর্য লালাপে রূপ নিয়েছে। আমি গেটের সামনে আসতে গেটম্যান চিল্লে চিল্লে সবাইকে ডাকতে লাগলো। আমি নুসু গেট দিয়ে ভেতরে একটু এগিয়ে যেতে দেখি সবাই আমার দিকে দৌড়ে আসছে। চাঁদনি দৌড়ে সে খুব জোরে 2টা চড় দিল।
রামিম তো যেন আমাকে দেখে নিজের জান ফিরে পেয়েছে। তবুও খুব রাগ করে সেও একটা চড় দিল। আদিনার চোখ যেন রক্তিম লাল বর্ণ হয়ে আছে। সেও আমাকে খুব বকাঝকা করে চলেছে। কেন তাদের না জানিয়ে বাসা থেকে যাওয়া হলো। এর মধ্যে রাজ পুলিশকে কল করেও জানিয়ে দিল আমি বাসায় ফিরে এসেছি। এত সময় তারা পুলিশের সাহায্য নিয়ে ফেলেছে আমাকে খুঁজতে। আমি কিছু না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। আমার গাল দেখতে পুরো লাল টমেটোর মতো হয়ে গেছে, যেন এখন আর একটু টোকা দিলে রক্ত চড়বে। এমন সময় মেয়েটাকে ভালোভাবে দেখলো সবাই। সবাই ভেবেছিল হয়তো এই বাসার কাজের লোক, আর আমার উপর রাগ ঝাড়তে সবাই ব্যস্ত, তাই এতটা ভালোভাবে খেয়াল করার সময়ই হয়ে ওঠেনি। এই মেয়েটাকে, এই কে আপনি? এইখানে কি চাই? নুসু মেয়েটা এত সময় এদের ব্যবহার দেখে ভয় চুপসে ছিল, আর এখন তো চাঁদনির কথা শুনে যে নুসুর গলার পানি শুকিয়ে গেল। সে কি বলবে ভেবেই পাচ্ছে না। আর কিছু বলতে চাইলেও তার মুখ দিয়ে কথা যেন বেরোতেই যাচ্ছে না। তাই মাথা নিচু করেই আমার দিকে আঙ্গুল দিয়ে দেখালো। আঙ্গুল দিয়ে ওই দিকে কি দেখান? এই গেটম্যান, ওকে বের করে দেন তো। আদিনার কথা শুনে আমি জানিয়ে দিলাম মেয়েটা আমার সাথে এসেছে। আমার কথা শুনে সবাই একবার মেয়েটাকে দেখছে, আবার আমার দিকে দেখছে। এটা যেন কিছুই বুঝিনি আমার কথা। কি বললি তুই? মেয়েটা আমার সাথে এসেছে। মাথা নিচু করে এই কথাটা বললাম। তার মানে তুই? রাজের বাকি কথা শেষ না হতেই আমি তাদের 2 থেকে 3 দিনে ঘটে যাওয়া সব ঘটনা বলে দিলাম। তখন সবাই এই মেয়েকে চিনল, সাথে বেশ অবাক হয়ে গেল। আর সবাই আমার কথা শুনে কি বলবে বা কি বলা উচিত কারো মাথায় আসছে না। তবুও সবাই মেয়েটাকে রুমে নিয়ে গেল সাথে করে। চাঁদনি বলছে কালকেই ঢাকা ব্যাক করবে। চাঁদনির সাথে সবাই একমত, কারণ এই ঘটনার পর আর এখানে থাকা উচিত নয়। আর বড় সমস্যা, আমার মা বাবা কি এবে মেনে নেবে? সবাই এই বিষয়টা নিয়ে চিন্তা করছে। রাতের খাবার খাওয়া শেষে সবাই ড্রয়িং রুমে বসে আলাপ করছে। নুসু আমাদের সাথে আছে, তবে কোনো কথা বলছে না। একটু কান্না করছিল, তবে আদিনার একদমকে চুপসে গেছে। আর ভদ্রমের মতো তাদের কথা মতোই চলছে। যাকে নিয়ে আলাপ হচ্ছে আমি সে আলাপ স্থানেই নেই। রিত গেল কোথায়? বললো ওয়াশরুম থেকে আসছি। তোরা বস, আমি দেখে আসি। বলে রাকিব উঠে গেল। কিছু সময়ের মধ্যেই ফিরে এসে বলল যে আমি ঘুমাচ্ছি। চাঁদনি রেগে আবার উঠে আমাকে মার দিতে গেল। রামিম থামিয়ে দেয়। এই এখন না, বাদ দে। ছেলেটা অনেক মাইর খেয়েছে, এখন ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়েছে, তাই এখন অফ যা। রামিমের কথায় রাজু সহমত দিল। তাই চাঁদনি মনে মনে আমার গোষ্ঠীর তুষ্টি উদ্ধার করতে লাগলো। সবাই বেশ কিছু সময় আলাপ করে কিছু ভেবে পেল না। তাদের কথা, কালকে ঢাকা ফিরে যাওয়া হবে, আর যা হবার হবে। আমি আমার ফ্যামিলিতে এই মেয়েকে নিয়ে যাব। যেহেতু বিয়ে করে ফেলেছি, ফেলে তো দিতে পারবো না। চাঁদনি আর আদিনার সাথে ঘুমানোর ব্যবস্থা করা হলো নুসুর, তবে আলাদা বিছানায়। অন্যদিকে আগের মতো ছেলেরা ঘুমিয়ে গেল। পরের দিন সকালেতে সবাই ফ্রেশ হয়ে রেডি হয়ে গেল। নুসুকে চাঁদনি নিজের ড্রেস দিয়ে বেশ নর্মালভাবে সাজিয়ে দিল। ব্রেকফাস্ট শেষ করে সবাই ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। ঢাকা বসতে 3টা বেজে গেল। সবাই একসাথে আমাদের বাসায় পৌঁছে গেলাম। সবাই বেশ কিছুটা ভয়ে জেগে আছে। আমার বাসায় পৌঁছে গেলাম সবাই। দরজার সামনে গিয়ে কলিং বেল দিতেই অর্পি দরজা খুলে সবাইকে দেখে জোরে জোরে চিল্লে সবাইকে ডাকছে। অর্পি চিল্লানি শুনে দিয়া, আমার আম্মু আর আব্বু এসে দরজার সামনে হাজির। দরজা খোলা থাকলেও কেউ এখনো ভিতর দিকে এগিয়ে যায়নি। অন্য সময় হলে সবাই হুড় হুড় করে ড্রয়িং রুমে গিয়ে উপস্থিত হতো। আমার আম্মু আব্বু এসে থেকে সবাই দরজার সামনে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, তোমরা বাইরে দাঁড়িয়ে কেন? আসলে আঙ্কেল। আরে বাহিরে দাঁড়িয়ে না থেকে ভেতরে আসো। আর এত দ্রুত চলে এলে যে? চাঁদের আদিনার হাত ধরে টেনেই আপনিরা আসে তো, ভাইয়াও আসেন। বলে আদিনা চাঁদনিকে দরজা একটু ভেতরে নিয়ে গেল। এমন সময় আড়ালে থাকা নুসুর দিকে নজর গেল আমার আম্মুর। এই মেয়ে আবার কি? এখন সবাই চুপ। আরে কেউ বলছো না কেন? কে তুমি মামুনি? আসলে আঙ্কেল। আসলে কি বলো? রিত বিয়ে করেছে? ওয়াও, ভাইয়া বিয়ে করেছে? বলে দৌড়ে গিয়ে দুইজনেই নুসুকে জড়িয়ে ধরেছে আর ভাবি ভাবি করে চিল্লিয়ে উঠেছে। আর তখনই চাঁদনি, আদিনা, এই মেয়েকে কি এর বংশ পরিচয়? চাঁদনি আর আদিনা কি বলবে? তাদের যে প্রশ্ন শোনার পর উত্তর দেওয়ার মতো কোনো অবস্থানই নেই, তাই চুপ করে আছে। কি হলো, তোমরা চুপ করে আছো কেন? এই রামিম, তুমি বলো, এই মেয়ের বাসা কোথায় আর এর বংশ পরিচয় কি? আসলে আন্টি, রামিম বাকিটুকু আর বলতে পারলো না। আসলে আন্টি, আমি আমি বলছি।
আসলে আন্টি বিয়েটা একটা অ্যাক্সিডেন্টের মতো করে হয়ে গেছে। মানে? জি আন্টি। চাঁদনি ঘটনাটা জানিয়ে দিল, শুধু গোপন করলো রিজ যে ইচ্ছাকৃতভাবে ওইখানে গেছে এটার কথা। মা তো রীতিমতো অবাক হয়ে গেল চাঁদনির কথা শুনে। রেগে রেগে বলছে, তার মানে এই মেয়ে আদিবাসী? না, এই বিয়ে আমি মানি না। এই মেয়েকে আমি কোনোদিনও মেনে নিব না। এই মেয়েকে এখনই আমার বাসা থেকে চলে যেতে হবে। এবার আর কথা শুনে তো চাঁদনি, আদিনা, রাকিব, রাজ, রামিম আর আমি কিছুটা ভয়ে আছি, যেহেতু এই মেয়ে এখন আর সিলেটে যেতেই পারবে না। আর বাসা থেকে বের করে দিলে কি হবে এই মেয়ের? আহা, তুমি এমন রেগে যাচ্ছ কেন? বিয়ে তো কোনো ছেলে খেলা নয়। আর তোমার ছেলে যদি রাজি থাকে তাহলে এটা আমাদের তো সমস্যা থাকার কথা নয়। রিদ, তুমি কি তাকে মেনে নিবে? আমাকে হঠাৎই প্রশ্ন করে বসলো বাবা। আমি এত সময়ে একটা কিছু নিয়ে ভাবছিলাম, তাই বাবার কথায় কিছুটা অপ্রস্তুতভাবে তার দিকে তাকাই। আব্বা কিছু বললেন না মা? আমার কথা শুনে শুধু মা অবাক হলেন, বাবা অবাক হলেন না। তিনি আমার অবস্থা বুঝতে পেরে প্রশ্নটা আবারও করলেন। আমি বাবার থেকে এমন প্রশ্ন শুনবে এটা আশা করেছিলাম না। বাবার প্রশ্ন শোনার পর আমি চাঁদনি, আদিনা, রামিম, রাজ আর রাকিবের থেকে বারবার তাকিয়ে দেখছি। অবশেষে নুসুর দিকে একবার দেখলে মেয়েটার অসহায় মূর্তি নিয়ে মাথা নিচু করে দুই বোনের মাঝে দাঁড়িয়ে আছে। তাকে দেখে যেন মনে হচ্ছে তার ভেতরে অনুভূতিগুলো ঝড়ের সাথে যুদ্ধ করে কোনো মতো বেঁচে আছে। আমাকে চুপ থাকতে দেখে বাবা আবার প্রশ্ন করলো, আসলে আব্বু, এইখানে আমি রাজি না থাকলেও এ মেয়েকে বাসা থেকে বের করে দিলে আমার জেল হতে পারে। মানে কি বলছিস তুই? এটা কিভাবে সম্ভব? হ্যাঁ আব্বু, এই মেয়ের সাথে বিয়ে হওয়ার চুক্তি অনুযায়ী 1 বছরের আগে আমরা আলাদা, বা এই মেয়েকে আমার থেকে দূরে রাখা যাবে না। এমনকি আমি অন্য কোনো দেশে গেলেও এই মেয়েকে আমাদের বাসাতেই থাকতে দিতে হবে, আর কোনো রকম নির্যাতনও করা যাবে না। আমার কথা শুনে চাঁদনি, আদিনা, রাজ, রাকিব, রামিম সবাই মানে কিছুটা খুশি হলো। আর মা কোনো কিছু না বলে ভিতরে চলে গেল। দিয়া আর অর্পিও বেশ খুশি। তাহলে ওই মেয়েকে আমাদের গেস্ট হাউসে থাকার ব্যবস্থা করে দাও। এই কথা বলে তিনি ভিতরে চলে গেল। সবাই আমার আর নুসুকে সাথে নিয়ে গেস্ট হাউসে গেল। রুম গুছিয়ে থাকার মতো সব ব্যবস্থা করলো। আর যেহেতু আমাদের বাসর হয়নি, তাই সবাই মিলে আমাদের বাসর করে সাজিয়ে দিল। নুসুকে নতুন বউয়ের মতো সাজিয়ে দিল। দিয়ার অর্পিত তাদের ভাবিকে নিয়ে মেতে আছে। তা দেখে যেন বাকিদের মুখে এমনি এমনি হাসি ফুটে আছে। নুসু তাদের কথা মতো চলছে শুধু, তবে তার মনটা যে কোথায় পড়েছে তা কেউই জানে না। রাতের খাবার বাহির থেকে অর্ডার করে আনা হলো। খাবার খাওয়া শেষে দিয়ার অর্পিত তাদের ভাবির সাথে কিছু সময় থেকে নিজেদের রুমে চলে গেল, কারণ যদি আবার তাদের আম্মু এসে রাগ করে। আমি সবার সাথে আড্ডা দিতে থাকলাম। আর ওইদিকে নুসু এক একটা রুমে কাঠের উপরে বসে আছে। বেশ সময় আড্ডা শেষে সবাই তাকে জোর করে বাসর ঘরে ঢুকে দিল। আমি যেতে রাজি না, তবুও কে কার কথা শুনতে রাজি। আমি রুমে প্রবেশ করতেই বাহির থেকে তারা দরজা লক করে দিল। আজ আমার বাসর রাত। বাসর ঘরে ঢুকতেই দেখলাম একটা মেয়ে গুটি শুটি মেরে ইয়া বড় ঘোমটা টেনে বসে আছে। আমাকে দেখতেই সে ভয়ে নিজেকে গুটিয়ে নিতে চাইছে। আমি তার একটু কাছে গিয়ে গেলাম আর বললাম, দেখেন, আমাকে দেখে ভয় পাওয়ার কিছুই নেই, শুধু আপনাকে কিছু কথা বলার ছিল। আমি এমনিতেই বিয়েতে রাজি ছিলাম না, তবুও কিভাবে কি হয়ে গেল। আর আমি যদি বলতাম আমি আপনাকে মানতে রাজি না, তাহলে আপনাকে বাসা থেকে বের করে দেওয়া হতো। আর এটা আমার কাছে এখন না হোক পরে খারাপ লাগতো, যেহেতু বলটা আমার ছিল। তাহলে আমি আপনাকে কেন শাস্তি দেব? তাই যতদিন ইচ্ছা আপনি বাসাতে থাকবেন, কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। আর দয়া করে বাসার ভেতরে যাবেন না, তাহলে আম্মু আবার কি না কি বলে দেবে, তখন আবার মন খারাপ হতে পারে। আমি কথাগুলো খুব স্বাভাবিকভাবেই বলে দিলাম। আমার কথা শুনে নুসু যেন মনে কিছুটা সাহস পেল। আমি কি ঘুমাতে পারি এখন? কিছুটা স্বাভাবিক বাঙালিদের মতো করে যেন কথা বলে নুসু। হ্যাঁ অবশ্যই, আপনি খাটে ঘুমিয়ে যান, আমি সোফায় ঘুমাবো। একটু বাহিরে যাবেন? কি ড্রেস চেঞ্জ করবেন? আমার প্রশ্ন শুনে নুসু মাথা নাড়িয়ে হ্যাসূচক উত্তর দিল। আমি বুঝতে পারলাম হয়তো এই পোশাকে ঘুমাতে সে অভ্যস্ত না। আচ্ছা, আমি ওয়াশরুমে যাচ্ছি। আসলে ওরা তো বাহির থেকে দরজা লক করে দিয়েছে, তাই বাইরে যাওয়া সম্ভব না। আমার কথার জন্য নুসু ভরসা পেল না, তাই চুপ করে আছে। ভয় পাবেন না, আমি ওয়াশরুমে যাওয়ার পর বাহির থেকে আপনি লক করে দিন, আর চেঞ্জ করে শেষ হলে খুলে দিন। নুসু এবার সম্মতি জানালো আমার কথায়। আমি ওয়াশরুমে গেলাম, আর নুসু পরে গিয়ে কাঁপা কাঁপা হাতে দরজাটা বাহির থেকে লক করে দিল। বেশ অনেক সময় শেষে আমি ভিতর থেকে দরজায় টোকা দিলাম, কারণ এত সময় ওয়াশরুমে থাকাটা বেশ কষ্টকর হয়ে যাচ্ছে আমার জন্য। আর একটু। নুসুর কথায় আমি যেন হতাশ হলাম। আমি এখন চাইলেও বের হতে পারবো না।
আবার রাগও করতে পারছি না, তাই অসহায়ের মতো ওয়াশরুমে থেকে গেলাম। নুসু দরজা খুলে দিল। দরজা খুলতে আমি দ্রুত ওয়াশরুমে প্রবেশ করলাম আর সোফায় গিয়ে শুয়ে পড়লাম। আর নুসুকে জানিয়ে দিলাম সে যেন লাইটটা অফ করে ঘুমিয়ে যায়। নুসু আমার কথা মতো লাইট অফ করে দিয়ে বিছানার মাঝে গুটিসুটি মেরে ঘুমিয়ে গেল। পরের দিন সকালে আমার ঘুম ভেঙে গেল। মাত্র চারদিকে আলো রেখা ফুটে উঠেছে। আমার চোখ হঠাৎ করে বিছানা দেখে গেল। দেখি একটা মায়াবতী যেন বিছানায় গুটিসুটি অবস্থায় শুয়ে আছে। আমার কেমন যেন নেশা লেগে গেল। এমন মায়াময় ঘুমতো চেহারা দেখে আমি বেশ কিছু সময় তাকিয়ে রয়েছি, যেন ধ্যানে পড়ে গেছি। হঠাৎ আমার ধ্যান ভঙ্গ হলো ফোনের মেসেজের টোন বাজাতে। ফোন চেক করতে দেখি জিপি অফিস থেকে মেসেজ দিয়েছে। সের আগে মনে মনে জিপি অফিসের গোষ্ঠী উদ্ধার করতে থাকলাম। আমি আর তাকে সাহস পেলাম না, কারণ মেয়েটার ঘুম ভেঙে এভাবে দেখলে সে আমাকে খারাপ ভাবতে পারে। আমি কেন যেন তা মোটে চাইলাম না। আমি রুমের দরজা খুলতে গেলেই দরজা খুলে গেল। তার মানে ওরা বাহির থেকে আগে খুলে দিয়েছিল। আমি বাইরে যেতে দেখি রাজ, রামিম আর রাকিব সোফাতে ঘুমিয়ে আছে। আমি ওদের ডেকে তুললাম। এত সকালে কেউ ডাকায় ওদের ঘুম ভেঙে গেল। আর চোখ খুলে তো সবাই অবাক। আমি তাও আর এত সকালে ঘুম থেকে উঠেছি কিভাবে? সবাই আমার কপালে হাত দিয়ে দেখছি শরীর ঠিক আছে নাকি জ্বর আসছে। এমন দেখে রাকিবকে আদিনা চাঁদনিকে ডেকে ওঠালো। আদিনা চাঁদনিও একই কাজ করলো। আমি কাউকে কিছুই না বলে ফ্রেশ হয়ে বাসায় আসতে বললাম। আর নুসুকে কেউ যেন না ডাকে এই কথা বলেও গেলাম। আমি যাওয়ার পরই সবাই ভাবছে হলোটা কি। এক রাতে আমার এমন পরিবর্তন। আমি বাসায় গিয়ে দেখি আমার আম্মু কিচেনে। আমি আমার আম্মুর কাছে গিয়ে কফি চাইলাম। আমার কথা শুনে ইভানা পিছিয়ে ফিরে দেখে সত্যি আমি দাঁড়িয়ে আছি। সে দ্রুত আমার কাছে এসে কপালে হাত দিয়ে দেখলো, আম্মু তুমিও? আমি সুস্থ আছি। তুই এত সকালে কিভাবে? এত কথা বাদ দাও, আমি রুমে যাচ্ছি, কাউকে দিয়ে পাঠিয়ে দাও কফি। কথাগুলো বলেই আমি নিজের রুমে চলে গেলাম। আমি যাওয়ার পর মাও ভাবছে তার ছেলের এক রাতে এত পরিবর্তন কিভাবে। আমি নিজের ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রুমে আসতে দেখি দিয়া কফিতে দাঁড়িয়ে আছে। গুড মর্নিং ভাইয়া। আমার দিকে কফির মগ এগিয়ে দিল। গুড মর্নিং সুইটি। আমি দিয়ার হাত থেকে কফির মগটা নিলাম। তো ভাইয়া, ভাবি কি এত সকালে তোকে ঘুম থেকে জাগিয়ে দিল? মানে? কেন, ভাবি তোকে আদর করে দেয় না? তবে রে, কথাটা বলেই দিলাম দিয়াকে দৌড়ানি। দিয়াকে আর পাইকে এক দৌড়ে নিচে রুমে চলে গেল। আমি কফিটি শেষ করে ড্রেস চেঞ্জ করে কিছু সময় রেস্ট নিয়ে নিচে চলে যাই। দেখি সবাই খাবার টেবিলে হাজির। বাহ, আমাকে কেউ ডাকলে না? আসলে ভাইয়া তুই তো বলতে কেউ বললো না, তাই সবাই হেসে দিল। উর্পি, চুপচাপ খেয়ে নাও। মার কথা শুনে সবাই চুপ হয়ে গেল। ঈদ, বস বাবা। তুই হয়তো রেস্ট নিচ্ছিলি, তাই ডাকা হয়নি। ওই মেয়েটার জন্য খাবার আমি দিয়ে এসেছি। দিয়ার কথাটা শুনে সেও খাবার টেবিলে বসে গেল। এমন সময় রিত, জি আম্মু। তোমাকে কিছু বলার আছে। মা এই কথাটা বলতেই আমি সহ সবাই মার দিকে নজর দিলাম। না জানি এখন কি বলবে, এমন চিন্তায় সবার মাঝে বিরাজ করতে শুরু করলো। হ্যাঁ বলো আম্মু। এখন তোমাকে অফিস জয়েন করতে হবে, আর খুব দ্রুত সব কাজ বুঝে নিতে হবে। মার কথা শুনে আমি কিছুটা অবাক হয়ে গেলাম, কারণ যে এত দ্রুত কাজের ব্যবস্থায় জড়াতে চায় না, সে তার আম্মুর থেকে নিজেই সময় চেয়েছিল এবং তার আম্মু রাজি হয়েছিল। মাত্র পড়াশোনা শেষ হলো, আর অনেকদিন ঘুরবো বেড়াবো, তারপর রিল্যাক্স মোডে অফিসে জয়েন করবো। তাহলে এখন কেন আমার আম্মু এই কথা বলছে? আমার মাথায় কিছুই ঢুকছে না। আম্মু, এমনটা কি কথা ছিল? তোর কি এখনই আমাদের না বলে কি সব আদিবাসী মেয়েকে বিয়ে করার কথা ছিল? কিন্তু আম্মু, এটা তো আর বাকিটুকু বলা হলো না। থাক, আর শুনতে চাই না। আমি যা বলেছি তাই করতে হবে তোমাকে, আর এটাই আমার শেষ কথা। আগামীকাল থেকে তোমাকে অফিস জয়েন করতে হবে। মা কথাগুলো বলে খাবার খাওয়ায় মনোযোগ দিল। আমি কথাগুলো কিছুতেই মানতে পারছি না। আমি আমার আব্বুর দিকে তাকিয়ে দেখি আমার আব্বু নীরবে খাবার খেয়ে যাচ্ছে, তার জন্য এদিকে কোনো খেয়ালই নেই। আমি রেগে খাবার থেকে উঠে গেলাম। গেস্ট হাউসে গিয়ে সবকিছু ভাঙচুর শুরু করে দিলাম। আমার রাগ যেন এখন হাই লেভেলে স্পর্শ করে ফেলেছে। আমাকে এমন সময়ে সবাই ধমক বা বকা দিল। আমার রাগের সময় কেউ আমার সাথে ভয়ে আমার সাথে বাঁকাভাবে কথা বলতে সাহস পায় না। নুসু ঘুমিয়েছিল। হঠাৎ ভাঙচুরের শব্দে তার ঘুম ভেঙে গেল। দ্রুত রুম থেকে বের হতেই দেখে আমি সবকিছু ভাঙচুর করছি। নুসু আমাকে এমনভাবে প্রথমবার দেখছে, কারণ আগে যখন চাঁদ নিয়ে আমাকে চড় দিয়েছিল তখন আমি যেন বোকার মতো কিভাবে মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম। আর সেই ছেলের এত রাগ দেখে কে না ভয় পায়। নুসুকে আমাকে থামাতে চেষ্টা করতেই আমি নুসুকে দূরে ধাক্কা দিয়ে ফেলে দিলাম। আমি এখন সত্যি মনে পাগল হয়ে গেছি। এমন সময় চাঁদ নিয়ে
আদিনা, রামিম, রাজ, রাকিব গেস্ট হাউসে চলে আসে। তারা আমার কাণ্ড দেখে দ্রুত আমাকে শান্ত করতে ব্যস্ত হয়ে যায়। আমি যেন কারো কথা শুনতেই রাজি না। আমি আরও নুসুকে হুমকি দিচ্ছি, নুসুর জন্যই আমারও যেমন হয়েছে। আমি নুসুকে একটু শান্তি দেব না, সবসময় কষ্ট দিব তিলে তিলেই। ওইদিকে আমি ধাক্কা দিতে নুসুর হাতের কোনো এতে গুতা লেগে সে জায়গায় রক্ত ঝরছে। তার আমি দেখতে পেয়ে দ্রুত দিয়াকে ডেকে নুসুর রক্ত পড়া বন্ধ করার ব্যবস্থা করলো। আর বাকিরা আমাকে একটা রুমে নিয়ে শান্ত করায় ব্যস্ত। দিয়ে নুসুর হাতের কোণে থেকে রক্ত পরিষ্কার করে রক্ত বন্ধ করার জন্য ব্যান্ডেজ করে দিল। আর নুসুর শুধু কান্না করেই যাচ্ছে। ওর পেট দিয়ে হাজার চেষ্টা করেও নুসুর কান্না থামাতে পারছে না, কারণ তারা বুঝছে এখানে নুসুর কোনো দোষ নেই। মেয়েটা তো পরিস্থিতির শিকার হয়ে এ বাসে এসছে। আর সব থেকে বড় কথা, ওর পেট দিয়ার কাছে নুসুর খুবই ভালো লেগেছে। আর যখন সে তার ভাইয়ের বউ, তাহলে তো কথাই নেই। তারা যেন নিজেদের একটা বন্ধুকে পেয়েছে, আর সেই বন্ধুর কষ্ট লাঘব করতে দুজন ব্যস্ত। আমি রেগে থাকলে কিছু খাই না, আমি না খেয়ে থাকি, তাই কেউ জোর করলো না। অন্যের দুপুরে হালকা খেয়ে নিল, আর আমি খাইনি। শুধু নুসু খেলো না দুপুরে, আর আমি খাইনি শুনে নুসুও খেলো না দুপুরে। আমি একা একা বাগানের একটা ইজি চেয়ারে ঘাইলে বসে আছি, আর ভাবছি আমার জীবনে কি থেকে কি হয়ে গেল। আমি তেমনটা চেয়েছিলাম না, তবুও কেন এমন হলো আমার সাথে। অন্যেরা আমাকে বিরক্ত করতে আসছে না, কারণ আমি একা থাকলে আস্তে আস্তে আমার রাগটা অনেক কমে যাবে। নুসুর পাশে বাকিরা সারা দিয়ে নানা ব্যস্ততায় কাটিয়ে দিল, তবুও নুসুর মন ভালোই হলো না। রাত হলেও আমি এখনো বসেই আছি। এমন সময় রামিম আমার সামনে এসে দাঁড়ালো আর আমাকে উঠিয়ে বুকে জড়িয়ে ধরলো। আমি কান্না করে দিলাম বাচ্চা ছেলেদের মতো করে। সত্যি আমি এমন চেয়েছিলাম না, কি থেকে কি হয়ে গেল। আবার এমন কঠিন জীবনের গণ্ডে একটু ভালো লাগে না। শান্ত হ, দেখ ভুল অনেকটাই তোর ছিল, আর তোর ভুলে কেন এখন ওই মেয়েটা কষ্ট পাবে? আর সে তো তোর না খেয়ে থাকার কথা শুনে এখনো কিছুই খায় নাই। ওই মেয়েটার তো কোনো দোষ ছিল না, তবে কেন এমন কষ্ট পাবে মেয়েটা? রামিমের কথা শুনে আমি নিজের চোখের পানি শার্টের হাতা দিয়ে মুছে রামিমকে সাথে নিয়ে গেস্ট হাউসে গেলাম। দিয়া আর অর্পিকে বললাম তাদের খাবার জন্য এইখানে দিয়ে যায়। দিয়া আর অর্পিকে বললাম আমাদের খাবার জন্য এইখানে দিয়ে আসে। দিয়া আর অর্পি ভাইয়ের কথা মতো তাই করলো। কাজের লোকের সাহায্যে সবার জন্য খাবার নিয়ে এলো। সবাই খাবার টেবিলে বসে গেল খাবার নিয়ে, আর আমি আর দুজনে খাবার নিয়ে নিজেদের রুমে চলে গেলাম। কারণ নুসু এখনো রুমে আছে, সে নাকি কোনো মতেই খাবে না। আমি রুমে গিয়ে দেখি নুসু খাটে শুয়ে আছে। খাবার ছোট টেবিলে রেখে নুসুকে উঠতে বললাম। নুসু কোনো কিছুই যেন শুনতে পেল না। আমি আবারও বললাম, তবু নুসু শুয়ে থাকলো। আমি নুসুর এমন কাণ্ড দেখে নিজে হাত ধরে টেনে উঠালাম। আমি নুসুর হাত ধরে টেনে উঠানো দেখে নুসু অবাক, কারণ আমি যে তাকে স্পর্শ করছি তা সে ভাবতে পারেনি। আমাকে স্পর্শ করলেন কেন? করেছি, বেশ করেছি, এখন চুপচাপ খেয়ে নেন। আমি খাবো না। এই একদম চুপ। নুসু আমার ধমক পেয়ে এ বুঝে কান্না করে দেবে। আমি বুঝলাম আমার ধমক দিয়ে উচিত হয়নি, তাই নিজের হাতে নুসুর সামনে খাবার তুলে ধরলাম। নুসু যেন আরো একটু অবাক হয়ে গেল, আবারও বললো সে খাবে না। এখন কিন্তু আবার ধমক দেব। আমার দিকে তাকিয়ে নুসু খাবারটা মুখে পড়ে নিল, আর মনে মনে আমাকে ইচ্ছে মতো বকতে থাকলো। আমি নুসুকে খাইয়ে দিয়ে নিজে খেয়ে নিলাম। রাতে কিছু সময় রামিম আদিনাদের সাথে আড্ডা দিয়ে আগের মতোই নুসু বিছানায় আর আমি সবাই ঘুমিয়ে গেলাম। আগামীকাল থেকে আবার আমার আম্মুর কথা অনুযায়ী আমাকে আমাদের অফিসে জয়েন করতে হবে। সকালে আমার ঘুম ভেঙে গেল। আজও চোখ খুলে দেখি নুসু ঘুমিয়ে আছে। কি মায়াবী লাগছে নুসুকে, তবে বেশি সময় তাকিয়ে থাকলাম না। এইভাবে যদি নুসুর ঘুম ভেঙে আর আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আমাকে বাজে ভাবে, আমি রুম থেকে বের হয়ে গেলাম। আজকে ও রামিমার রাজ আর রাকিব সোফায় ঘুমিয়ে আছে, তবে আজকে আমি তাতে জাগালাম না। আমি সোজা বাসে চলে গেলাম। বাসে প্রবেশ করে কাজের লোককে বলে দিয়াকে দিয়ে যেন আমার রুমে কফি পাঠিয়ে দেয়। আমি গিয়ে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে বেরোতে দেখি দিয়া কফি হাতে দাঁড়িয়ে আছে। গুড মর্নিং ভাইয়া। গুড মর্নিং সুইটি। দিয়ে চলে গেলে আমি কফি হাতে ল্যাপটপ নিয়ে সোফায় বসে গেলাম। বেশ অনেক সময় পর অর্পি আমাকে ডেকে গেল খাবার খাওয়ার জন্য। আমি নিচে নেমে খাবার টেবিলে উপস্থিত হলাম আর দিয়াকে জিজ্ঞেস করলাম নুসুকে খাবার দিয়ে আসছে কিনা। দিয়া জানালো নুসু ঘুমিয়েছে, তাই খাবার টেবিলে রেখে আসছে। রাজ, রামিম, রাকিব, আদিনা, চাঁদনি সবাই খাবার টেবিলে আছে। আমিও খাবার খাওয়া শুরু করে দিলাম। খাবার খেয়ে রেডি হয়ে তোমার আব্বুর সাথে চলে যাবে। আর চাঁদনি, আদিনা, তোমরা কি আজকে থাকছো? না আন্টি, 2 দিন থাকা হয়ে গেছে। আজকে ভাবছি সবাই বাসায় ব্যাক করব। আমি আদিনার কথা শুনে কোনো জবাব দিলাম না। খাবার খাওয়া শেষে আমি রেডি হয়ে এলাম। আমার আব্বুর সাথে অফিসের দিকে রওনা দিলাম। রওনা দেওয়ার আগে আমাদের গেস্ট হাউসের দিকে তাকাতে দেখি নুসু ব্যালকনিতে দাঁড়িয়েছে। আমি কেন যেন একটা মিষ্টি হাসি দিয়ে গাড়িতে উঠে গেলাম। আর চাঁদনি, আদিনা, রাকিব, রাজ
আর রামিম সবার থেকে বিদায় নিয়ে নিজেদের বাসায় চলে গেল। দিয়া আর অর্পি ক্লাস থাকায় এসেও ক্যাম্পাসে, আর অর্পি স্কুলে চলে গেল। আর এদিকে নুসু বেলকনিতে আমাকে বেরোতে দেখা শেষে সে রুমে চলে গেল। আর আমি যেহেতু বারণ করেছি সে যাতে বাসার মধ্যে না যায়, তাই রুমের মধ্যেই থাকতে হবে তাকে। আমি অফিসে যেতে আমার আব্বু আমার কেবিনে বসিয়ে দিল। এখন থেকে আমি হচ্ছে এই কোম্পানির চেয়ারম্যান, আর আমার সব কাজ বুঝিয়ে দেওয়ার জন্যই সহকারী ম্যানেজারকে নিয়োগ করেছে আমার আব্বু। আমি কেবিনে বসে ম্যানেজারের থেকে কাজ বুঝিয়ে নিচ্ছি। লাঞ্চে আমার আব্বু আমাকে ডেকে নিয়ে একসাথে লাঞ্চ করতে যায়। খাবার সময় রিদ, তুই কি সত্যি মেয়েটাকে মেনে নিয়েছিস? আমি আমার আব্বুর কথায় আমার আব্বুর দিকে তাকালাম, তবে কিছু জবাব দিলাম না। কি হলো, উত্তর দে। আমার সাথে শেয়ার করতে পারিস? আমি তো সেদিনই বলে দিলাম আব্বু, আর চাইলেও 1 বছর আগে মেয়েটাকে ডিভোর্স দেওয়া সম্ভব না। তবে কোনো কিছু ভুল করিস না, আর যখনই কোনো কিছু নিয়ে মনে দ্বিধা আসবে আমার সাথে শেয়ার করবি। জি আব্বু। বিকেলে আমি বাসায় চলে গেলাম। বাসায় এসে যেন বুক ভরে শ্বাস নিতে পারছি। এত ব্যস্ততা নিয়ে মানুষ বেঁচে থাকে কিভাবে আমি এটাই বুঝে পাচ্ছি না। নিজের রুমে গিয়ে দ্রুত ফ্রেশ হয়ে বের হতে দেখি আমার কফি টেবিলে রাখা, তবে কে রেখে গেল সেটাই বুঝলাম না, কারণ রুমে কাউকে দেখা যায় নাই। আর দিয়া তো কফি নিয়ে দাঁড়িয়ে থাকে। নিজের হাতে আমাকে কফি দিয়ে তারপর রুমে যায়। একটু রিল্যাক্স করে গেস্ট হাউসে চলে গেলাম। দিয়া ক্লাস শেষ করে দুপুরে নিজেদের খাবার খায়, আর নুসুর খাবার গেস্ট হাউসে দিয়ে যায়। আর ওর স্কুল থেকে এসে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে বিকেলে গেস্ট হাউসে যায় নুসুর সাথে আড্ডা দিতে। সারা বিকেল দিয়া অর্পি তাদের ভাবির সাথেই আড্ডা দেয়। তবে সন্ধ্যার সময় তাদের হোমওয়ার্ক করার জন্য বাসায় ফিরে নিজেদের রুমে চলে যায়। দিয়ার অর্পি যাওয়ার পর নুসু বেলকনিতে চেয়ারে গিয়ে বসে বাইরে তাকিয়ে থাকে। আমি গেস্ট হাউসে এসে দেখি রুমে নুসু নেই। নাম ধরে তাকাতেই নুসু জানায় সে বারান্দায়। আমিও বারান্দাতে চলে যাই। অন্ধকারের মধ্যে একা বসে আছে মেয়েটা। অন্ধকারে বসে কি করেন এখানে? আমি যে বাতি জ্বালাতে জানি না। কিছুটা নিচু কণ্ঠে কথাটা বলল। আমি কথাটা শুনে কি বলবো নাকি নিজের কপালে বাড়ি দেবো তাই ভেবে পাচ্ছি না। তবুও কোনো মতে নিজেকে সামলে নিয়ে নুসুকে বাতি জ্বালানো দেখিয়ে দিলাম। নুসুর সারাদিনের খবর নেওয়ার জন্য নুসুর পাশে বসে গেলাম আমি। নুসু আমাকে সারাদিনের কথা বলল। আচ্ছা, এই ঢাকাতে আপনার পরিচিত কোনো লোক নেই? আমার কথাটা শুনে নুসু কোনো জবাব দিল না। আমি বুঝতে পারলাম কেউ নেই। আমি উঠে বাসায় এসে নিজের রুমে চলে গেলাম। আর নুসু এখনো ব্যালকনিতে বসে বাইরের আকাশ দেখে ব্যস্ত হয়ে গেল। রাতের খাবার খাওয়ার জন্য আমি অর্পিকে ডেকে গেলাম। আমি গিয়ে দেখি আমার জন্য সবাই অপেক্ষা করছিল। আমি নিজের চেয়ারে বসে গেলাম। কেমন কাটলো আজকের অফিস সময়? ভালো। এমন সময় নুসুর কথা মনে হলো। আমি নিজের জন্য আর নুসুর জন্য খাবার গেস্ট হাউসের উদ্দেশ্যে রওনা দিলাম। মা আমাকে ডাকতে চাইলেও বাবা বাধা দিল। আমি গেস্ট হাউসে গিয়ে দেখলাম এখনো রুমে নেই মেয়েটা। বেলকনিতে গিয়ে দেখে এখনো সেই জায়গাতে বসে আছে। নুসুকে ডেকে রুমে নিয়ে এলাম। তারপর খাবার সামনে নিতে আগের রাতের মতো বলে উঠলো সে খাবে না। বাধ্য হয়ে আমি নিজের হাতে খাইয়ে দিতে গেলেও সে বলে খাবে না। তখন আমি আবার ধমক দিই, আর নুসু ভয়ে হা করে ফেলে এবং খাবার মুখে নিতে থাকে। আমি নুসুকে খাইয়ে দিয়ে নিজেও একটু খেয়ে নেই। সব খেয়ে খাবারের প্লেট বাইরে রেখে এসে নুসু বিছানায় শুয়ে আছে। আমি ফ্রেশ এসে লাইটটা অফ করে দিয়ে সোফায় ঘুমিয়ে পড়ি। পরের দিন থেকে একইভাবে কাটতে থাকে। আমি এখন আর দেরি করে ঘুম থেকে উঠি না। তা দেখে এখন আর কেউ অবাকও হয় না। অফিসের কাজ মন দিয়ে বোঝার চেষ্টা করছি। আর শুক্রবারের দিন চাঁদনি, আদিন আর রাজ, রামিম, রাকিব সবাই আসে আমাদের বাসায়। সেদিন সবাই মিলে খুব আনন্দ করি। সবাই আমার এমন সদাচরণ দেখে সত্যিই খুশি, কারণ তারা ভেবেছিল এই মেয়েকে হয়তো বাসা থেকে বের করে দেওয়া হবে, কিন্তু তা করা হয়নি। এইভাবে কেটে গেল 1 মাস। এখন আমি কাজে অনেকটা বুঝিয়ে নিয়েছি। তার সাথে যুক্ত হয়েছে আমার কাজের ব্যস্ততা। আস্তে আস্তে নিজেকে মানিয়ে নিতে শিখেছি। তবুও কেন যে মাঝে মাঝে অস্থিরতা চলে আসে আমার মাঝে। একদিন অফিস টাইম শেষে এক বিজনেস পার্টনারের বাংলোতে পার্টির ইনভাইট করা হয় আমাকে। আমি নাও করতে পারিনি। সেখানে গেলে আমাকে ড্রিঙ্ক করতে হয়। আগে সাধারণ সময়ে বিয়ার খেলেই উইস্কি ওয়াইনগুলো খাওয়া হয়নি কখনো। পার্টি শেষে ড্রাইভার আমাকে বাসায় নিয়ে আসে। আমি কোনো মতো বলে দিই আমাকে যেন গেস্ট হাউসে নিয়ে আসে। ড্রাইভার আমার কথা মতো আমাকে গেস্ট হাউসের সামনে নিয়ে কলিং বেল দেয়। নুসু এত সময় আমার জন্য অপেক্ষায় ছিল। কলিং বেল বাজতেই দ্রুত দরজা খুলে দেয়। এতদিনের নুসুকে সবকিছু শিখিয়ে দিয়েছি। দরজা খুলে দেখে মাথাল অবস্থায় আছি আমি, আর ড্রাইভার আমাকে দৌড়ে আছে। ড্রাইভারের সাহায্য নিয়ে আমাকে রুমে নিয়ে যায়। ড্রাইভারকে বিদায় করে বিছানায় শুয়ে দেয় আমাকে। আমি বিছানায় শোয়ার পর আর কিছুই মনে নেই। পরের দিন অনেক দেরি করে ঘুম ভাঙতে আমি নিজেকে বিছানায় আবিষ্কার করি। আর সব থেকে অবাক হয়েই ড্রেস চেঞ্জ হওয়া দেখে, কারণ আমার রাতের ড্রেস এখন আর নেই, শুধু ট্রাউজার পরিহিত অবস্থায় আছি এখন আমি। এমন সময় ওয়াশরুম থেকে নুসুকে বেরোতে দেখি। মাত্র গোসল শেষ করে বের হলো নুসু। আমাকে যেন খুব বেশি অবাক
আমি যেন খুব বেশি অবাক হই। তবুও ভাবি হয়তো নিজেই রাতে ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম। নুসু আমাকে জাগতে দেখে মিষ্টি একটা হাসি দেয় আর বলে, ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার দিচ্ছি। এতদিনে নুসু আস্তে আস্তে রান্না করাও শিখে গেছে। এখন আর তাকে আমাদের বাসা থেকে খাবারও নিতে হয় না। আমি কিছু না ভেবে ফ্রেশ হয়ে খাবার টেবিলে চলে যাই। খাবার খাওয়া শেষে বাসায় নিজের রুমে গিয়ে দ্রুত অফিসে চলে যাই। তারপর থেকে আমি যখনই নিজের মধ্যে কাজের অস্থিরতা বোধ করতাম তখনই ক্লাবে গিয়ে মদের মধ্যে ডুব দিতাম। আর মদ খেয়ে আমি কখনো বাসায় ঢুকতাম না, গেস্ট হাউসে অবস্থান করতাম। আর পরের দিন নিজেকে এমনভাবে আবিষ্কার করতাম, এমনি দিনেও আমি এমন ড্রেসে ঘুমাই। তাই অবাক হলে আবার ভাবি নিজে হয়তো চেঞ্জ করেছি। আর নুসুকে এখন প্রতিদিন সকালে গোসল করতে দেখি, তাই এইটা নিয়ে আর কিছু ভাবি না। আর আমি অফিস থেকে এসে প্রতিদিন আর গেস্ট হাউসে যাই না, মাঝে মাঝে নিজের বাসায় থাকি। এভাবে দিন অতিবাহিত হতে থাকলো। আর আমি একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করছি, তা হলো নুসু ঠিক আগের মতো নেই। কেমন যেন অনেক পরিবর্তন এসেছে তার মাঝে। আর আগের চোখ কেন জানি তার চেহারায় অনেক মায়াও জমেছে। আমি এখনো নুসুর সাথে মিশতে পারিনি। আর গেস্ট হাউসে আমারও কম থাকা হয় এখন। অফিস শেষে শুধু একবার নুসুর খবর নিতে আসি। আর যেদিন কাজের অস্থিরতায় মদের মাঝে ডুব দেই সেই দিন আমি গেস্ট হাউসেই থাকা হয়। নুসু আস্তে আস্তে পরিস্থিতির সাথে মানিয়ে চলতে শিখে গেছে। এখন আর আমার কাজে তেমন সমস্যাও হয় না। সে বলে না বাতি জ্বালাতে পারি না, বা রান্না করতে পারি না, বা কফি বানাতে জানি না, ইত্যাদি ইত্যাদি। আমাকে আমার আব্বু বিজনেস মিটিংয়ের জন্য লন্ডন যাওয়ার ব্যাপারে জানায়। আমি রাজি হতে চাই না, কারণ নুসুকে এইভাবে একা রেখে কেন জানি যেতে কোনো ইচ্ছে করছে না। আমার মনে এক অজানা ভয় কাজ করছিল। বাবা আমাকে অনেকভাবে মানসিক সাপোর্ট দিয়ে মনকে শক্ত করায় এবং আমাকে লন্ডন যেতে রাজি করায়, কারণ এই মিটিংটা আমার জন্য গুরুত্বপূর্ণ। আমার ক্যারিয়ারের নতুন কিছু যোগ করতে চলেছে এই লন্ডনের মিটিংটা। 5 দিন পরে আমি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। আর আমার ট্যুর মাত্র 6 দিনের জন্য। আমাকে সাপোর্ট দিয়ে বডিগার্ড এবং অফিসকর্মী সাথে আছে। সবকিছু বুঝি সুন্দরভাবে 2 দিন পরে মিটিং শেষ করলাম এবং আমাদের কোম্পানির জন্য 100 কোটি টাকার ডিল ফাইনাল করতে সক্ষম হয়েছে। এই খবর শুনে বাবা অনেক বেশি খুশি, কারণ তার ছেলে কাজের সব ধারা বুঝে শিখে নিয়ে গেছে এখন। আর সে চায় দ্রুত তাকে এমডি বানিয়ে সে রেস্টে যাবে। পরের দিন আমি দেশে চলে আসি, তবে বাসায় কাউকে জানাইনি। আমি বলেছিলাম লেট করে ফিরবো। এয়ারপোর্টে নেমে ট্যাক্সি নিয়ে বাসায় চলে আসি। আমাকে দেখে সবাই খুশিতে প্রথমে অবাক হয়েছিল। আসলে আমি নিজেই সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য এমনটা করেছি। সবার সাথে কথা বলে নিজের রুমে না গিয়ে আমি গেস্ট হাউসে চলে যাই, কারণ এই কয়েকদিন নুসুকে না দেখতে পেয়ে আমার মাঝে অন্যরকম একটা অনুভূতি সৃষ্টি হয়েছিল। তা আজকে নুসুকে বলে দেবো ভেবেছি। গেস্ট হাউসে গিয়ে নুসুকে কোথাও খুঁজে পাইনি। পুরো গেস্ট হাউস খুঁজে না পেয়ে সবাই বসে থাকি। বিকেল হয়ে গেলেও নুসুর দেখা পাওয়া গেল না। আমি এখন একইভাবে বসে আছি সেই জায়গাতে। চারদিকে সন্ধ্যা ঘনিয়ে এলো। তার কিছু সময় পর নুসুকে গেস্ট হাউসে ঢুকতে দেখা গেল। নুসু তো আমাকে দেখে অবাক, কারণ আমাকে তো আজকে এখন এই সময় এখানে থাকার কথা না। নুসু অবাক হলেও দ্রুত নিজেকে মানিয়ে নিতে চাইল। আরে কখন এসেছেন আপনি? আমি নুসুর কণ্ঠ শুনতেই দ্রুত নুসুর সামনে চলে যাই। এত সময় কোথায় ছিলেন? একটু বাইরে কাজ ছিল। কি কাজ? তা শুনে আপনি বা কি করবেন? আমার মনে এত সময় জ্বর উঠেছিল আর চোখ কেমন ভিজে যাচ্ছিল, তবে এখন আমার চোখ দিয়ে লালাবা বেরোচ্ছে। আমার এই একটা জিনিস খুব বেশি ভয়ঙ্কর, যখন আমি রেগে যাই তখন আমার কোনো কিছু মাথায় থাকে না। আমি আবারও জিজ্ঞেস করি, নুসু কোথায় গিয়েছিলে? নুসু আবার উত্তর দিয়ে সে বলতে বাধ্য নয়। এই কথা শুনতেই আমি নুসুকে 2টা চড় দিই। নুসু নিচে ফ্লোরে পড়ে যায়। তোর সাহস হলো কিভাবে এভাবে আমার মুখের উপর দিয়ে কথা বলার? তুই জানিস আমি কে? তুই জানিস আমি তোর মতো মেয়েকে খুন করে ফেললেও কিছুই হবে না আমার, আর তুই আমার উপর উল্টো জবাব দিস? আর আমি না হয় তোর সাথে মিশতে পারি নাই, তাই বলে কি বাইরের লোকদের সাথে মিশতে হবে তোর? এতই কি বাইরের লোকের দরকার? দরকার হলে আমাকে বলতি, আমি লন্ডন থেকে লোক নিয়ে এসে দিতাম। তোর যা ইচ্ছা করতি, তবুও কেন বাইরে যেতে হবে? যা কিছু করার এখানে বসেই করতি। আর শুনে রাখ, আমি কোনো নষ্ট মেয়েকে এই বাসায় রাখতে রাজি না। আজকে তুই বাসা থেকে চলে যাবি। তোর নষ্টামির ফসল আমি দেখতে চাই না। আমি কথাগুলো চিল্লে চিল্লে বলে দিলাম। আর কথাগুলো শুনে নুসুর চোখ দিয়ে পানি শুধু ঝরছিল। কথাগুলো বলা শেষেই আমি বাইরে চলে যাই। গাড়ি নিয়ে সোজা মদের বাড়ি গেলাম। মদ নিয়ে আবার বাসায় চলে এলাম। বাসায় না ঢুকে গেস্ট হাউসে এলাম। এসে নুসুকে দেখতে পেলাম না, তবে খাটের উপর একটা কাগজ দেখলাম। তবে কাগজটা খুলে দেখার ইচ্ছে নেই। আমার মনে হলো আপদ দূর হয়ে গেছে। আমি মদের মধ্যে ডুবে গেলাম। সারা রাত মদের মধ্যে থেকে ফ্লোরে কাটতে থাকলো সময়। সকালে অর্পি আমাকে রুমে দেখলো না। মা আমাকে কল দিল, তবে ফোন গত রাত থেকে বন্ধ। দিয়া কোথাও ভাইকে দেখতে না পেয়ে গেস্ট হাউসে গিয়ে দেখে আমি এমনভাবে পড়ে আছি আর ফ্লোর অনেক বমিও আছে। দিয়া সবাইকে দ্রুত ডাকে। সবাই এসে আমাকে উঠে বিছানায় শুয়ে দেয়। বাবা ডাক্তারকে খবর দেয়। ডক্টর এসে আমাকে দেখে জানায় ভয়ের কোনো কারণ নেই।
তবে মাতাল হয়ে আবার বমি করেছি, এই জন্য বেশি দুর্বল ফিল করব। 2 দিন বেড রেস্টে থাকলে আর লেবুর রস 3 বার করে খাইয়ে দিলে সাথে মেডিসিন, তাহলে ঠিক হয়ে যাবে। 2 দিন বেড রেস্টে থেকে আমি অনেকটা সুস্থ হয়ে গেলাম। এই 2 দিন আমাকে কেউ কোনো কিছু জিজ্ঞাসা করেনি। সকালে আমার রুমে বাবা নিজে ব্রেকফাস্ট নিয়ে হাজির হলো। এই 2 দিনে কেন আগে কখনোই কোনো দরকার ছাড়া বাবা আমার রুমে ব্রেকফাস্ট নিয়ে আসে না। আমি ভালোভাবেই জানি। আমি বাবাকে দেখেই, আরে আব্বু আপনি? কেন, ছেলের জন্য কি আমি ব্রেকফাস্ট নিয়ে আসতে পারি না? আব্বু তেমন কিছুই না। এখন দ্রুত ফ্রেশ হয়ে আয়, আমি তোকে নিজের হাতে খাইয়ে দিব। বাবার কথা শুনে আমি দ্রুত ফ্রেশ হয়ে এলাম। বাবা আমাকে খাইয়ে দিতে থাকলো। নুসু, মেয়েটাকে তাড়িয়ে দিয়েছিস কেন? বাবার প্রশ্ন শুনে আমি খাওয়া অফ করে দিয়ে চুপ হয়ে গেলাম। কি হলো, চুপ হয়ে গেলি যে? এই 2 দিনে কেন যেন নুসুর কথা আমার মাথাতেই ছিল না। বাবা নুসুর কথা বলতেই আমার বুকের বাপাসে যেন ব্যথা লাগলো। আমি ওকে মানতে রাজি না আব্বু, তাই চলে যেতে বলেছি। বাবা বুঝলেন আমি মিথ্যা বলেছি, তাই আমাকে দিয়ে মিথ্যা বলাতে চাইলেন না। তিনি কথাটা এড়িয়ে গেলেন। আচ্ছা, এখন থেকে মন দিয়ে অফিসের দায়িত্ব বুঝে নিবি, আর দ্রুত তোর বিয়ের ব্যবস্থা করব। না আব্বু, আমি এখনই বিয়ে করব না। আচ্ছা ঠিক আছে, তবে কাজ মন দিয়ে করতে হবে। জি আব্বু। আমি 5 দিন পর আবার অফিসে জয়েন করলাম। কাজে আবার মনোযোগ দিলাম। কাজের ব্যস্ততায় আমার দিন কেটে যায়। আবার যখন ব্যস্ততার মাঝে মনের মাঝে অস্থিরতা আসলো, তখনই আবার মদের মধ্যে ডুব দিলাম। আগের মধ্যে আমি এইবারও গেস্ট হাউসে গিয়ে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে এবার বেশ অবাক হলাম। আমার ড্রেস চেঞ্জ করা নাই এবার। হঠাৎ করে নুসুর কথা মনে হলো। নুসু কি তাহলে আমার ড্রেস? না, আমি আর ভাবতে পারছি না। এমন সময় নুসুকে তাড়িয়ে দেওয়ার দিনে সেই চিঠির কথা মনে হলো। খুব করে খুঁজতে থাকলাম চিঠিটা। অনেক খোঁজার পর টেবিলের এক কোণে পড়ে থাকতে দেখলাম একটা কাগজ। দ্রুততা তুলে পড়তে থাকলাম। টুকরোটাতে লেখা ছিল, কি বলে সম্বোধন করব তা আমার জানা নেই। আপনি আমার কে আমি নিজেও জানি না, তবে অনেকটা প্রিয়জন, তাই প্রিয় বলেই সম্বোধন করছি। আর এতে যদি একটু ভুলও হয়ে যায় তাহলে আমাকে নিষ্গুণে ক্ষমা করে দিবেন। প্রিয়, জানেন আমার এই বিয়েতে কোনো ইচ্ছেই ছিল না। কাবিননামায় স্বাক্ষর করতে গিয়ে আমি আমার নিজের সাথে জীবন মরণ যুদ্ধ করেছি। অবশেষে ক্লান্ত বাঘিনীর ন্যায় আমি হার মেনে নিয়েছি শুধুমাত্র আমার বাবা আর ফ্যামিলির জন্য। তবে এখানে আপনি একটা কথা জানেন না, তাই অজানাই থাক। আর আপনাদের বাসায় এসে আমাকে বেশ অপমানিত করা হয়েছিল, তাতে আমার কোনো দুঃখ নেই। এবং কি আপনি অফিসে গেলে আপনার আম্মু আমাকে দিয়ে মাঝে মাঝে তার বাসার কাজও করিয়েছে, এতেও আমার দুঃখ নেই। তবে আমাকে আপনি আজকে যা বললেন তা আমাকে সত্যি এতটা বাজে বানিয়ে দিয়েছে। জানেন, আপনি যেদিন মাতাল অবস্থায় আমার উপরে জোরপূর্বক স্বামীর অধিকার দেখিয়েছিলেন, সেই দিন আমার নীরবে চোখের পানি ঝরেছিল। তবে আমি তাও মেনে নিয়েছিলাম। আপনি মাতাল হয়ে এলেই আমার উপরে স্বামীর অধিকার দেখাতেন, আর আমার স্বামীর অধিকার অন্যকে দিব ভাবলেন কি করে? আমিও মানিয়ে নিয়েছিলাম আস্তে আস্তে আপনাকে। তবে আর তা হলো কোথায়? আর হ্যাঁ, আপনার সম্পদ এখন আমার গর্ভে। কথাগুলো আপনাকে বলতে ভয় ছিল, তবে চাঁদনি, আদিয়া আপু আর আপনার 2 বোনকে জানিয়েছিলাম। আর হ্যাঁ, আমি বাইরে যেতাম, সেটার কারণ আজকেও আপনার কাছে অজানা থাক। আর হয়তো কখনো দেখা হবে না আমাদের আর। যদি হয়েও যায় সেদিন হয়তো অবাকও হয়ে যেতে পারেন, তবে আমাকে আর ফিরে পাবেন না। ভালো থাকবেন প্রিয়। লেখাগুলো পড়া শেষ হতে আমার মাথায় যেন বাজ ভেঙে পড়ল। তার মানে নুসুই আমার ড্রেস চেঞ্জ করে দিত, আর নুসুই সকালে গোসলের কারণ এইটা ছিল। আর আমি কিনা কত বাজে বলেছি নুসুকে। আর নুসুই গর্ভবতী অবস্থায় এই অচিন শহরে যাবেটা কোথায়? আমি কাগজটা পকেটে নিয়ে নিলাম। দ্রুত ফোন বের করে চাঁদনিকে কল দিলাম, কিন্তু চাঁদনি কল রিসিভ করলো না। আবার আদিনাকে কল দিলাম, আদিনাও কল রিসিভ করলো না। তাই দ্রুত বাসায় গেলাম, দিয়ে অর্পিকে ডাকলাম। কি রে, কি হয়েছে? সকালবেলাতেই এইভাবে ওদের ডাকছিস কেন? আম্মু তুমি চুপ করো এখন, আগে আমাকে সত্যটা জানতে হবে। কি সত্যি? জানবে, অপেক্ষা করো। দিয়ে অর্পি আমার ডাক শুনে নিজেদের রুম থেকে নিচে নেমে এলো। কি হয়েছে ভাইয়া? নুসু তোকে কি বলেছিল? না মানে বলতে বলছি। দিয়ে আমার চিল্লানি শুনে ভয় পেয়ে নুসুর প্রেগনেন্সির কথা বলে দিল। দিয়ার কথা শুনে মা আকাশ থেকে পড়ল। এত সময়ে বাবা এসে হাজির হয়েছে। আমি তো যেন বরফ হয়ে গেছি। কি ব্যাপার হৃদ, কি শুনছে এগুলো? এইভাবে এই অবস্থা একটা মেয়েকে কি বাসা থেকে বের করে দেওয়া উচিত হয়েছে? কথাটা বলেই বাবা দ্রুত ফোন হাতে নিয়ে পুলিশকে ইনফর্ম করলো। আমাকে আগে বলিস না কেন কথাগুলা? ভাবি নিজে নিষেধ করেছিল। অর্পি শুধু নীরবভাবে সবকিছু দেখে যাচ্ছে। আমি কত বড় ভুল করে ফেললাম। এখন কোথায় খুঁজবো নুসুকে?
কতদিন হয়ে গেল, এখন না জানি কেমন আছে নুসু। হৃদ, শান্ত হ। একবার ওর বাসায় গিয়ে খোঁজ নিয়ে দেখলে হয়তো সেখানে পাওয়া যাবে তাকে। বাবা কথাটা বলতেই আমি দ্রুত বাসা থেকে বের হয়ে যাই। গাড়ি নিয়ে সরাসরি রওনা দিলাম সিলেটের উদ্দেশ্যে। বাবা আমার সব বন্ধুগুলোকে খবরটা জানিয়ে দিল। তারা নুসুর এমন খবর শুনে আমাকে কল দিতে থাকলো। আমি জানালাম সবার সাথে পরে কথা বলবো, এখন আমি সিলেটে যাচ্ছি। আর তারা যেন নুসুকে খুঁজতে বের হয়। সবাই নুসুকে খুঁজতে বের হয়ে গেল। ছেলের এমন অস্থিরতা দেখে মা নিজের মধ্যে অনুশোচনা হতে লাগলো। দিয়ার উর্পির মুখ তো শুকনো পাতার মতো হয়ে আছে। তারা তো তাদের ভাবিকে সত্যি পরিবারের একজন ধরে নিয়েছিল। বাবা বারবার পুলিশের সাথে কন্ট্যাক্ট করছে। আদিনা, চাঁদনি, রাকিব, রাজ, রামিম চেষ্টা মতো খুঁজে চলেছে নুসুকে। এদিকে বিকেলের আগে আমি সিলেটে পৌঁছে যাই। নুসুদের বাসায় গিয়ে নুসুকে ডাকতে থাকলাম। নুসুর নাম ধরে ডাকতে ডাকতে নুসুর বোন কিশু আর তার বাবা রুম থেকে বেরিয়ে এলো। তারা দেখে নুসুর জামাই বাইরে দাঁড়িয়ে। আরে বাবা, তুমি? চাচা, নুসু এখানে এসছে? না তো ভাইয়া, কেন, কি হয়েছে? ও বাসা থেকে বের হয়ে গেছে, না জানে এখন কোথায় আছে। ভাবলাম মেয়েটা তো তার বাবার বাড়ি, হয়তো এখানে আসবে। থাক চাচা, আমি পরে একদিন শুনবো, এখন আমার হাতে সময় নেই বলে আমি দ্রুত সে জায়গা থেকে চলে এলাম। আর বাবাকে জানালাম নুসু এখানে আসেনি। কথাটা শুনে বাবার মনে কিছুটা অস্থিরতা চলে আসে। আমি সিলেটে আরো কয়েক জায়গায় খুঁজি নুসুকে, কোথাও পাওয়া যায় না থাকে। এদিকে ঢাকাতে পাওয়া যায় না এবং পুলিশও কোনো খবর দিতে পারে না। আমি ঢাকাতে চলে যাই, আবার ঢাকাতেও খুঁজতে থাকি। ঠিকমতো খাবার গোসল কিছুই করা হয় না আমার। এইভাবে টানা 7টা দিন খুঁজে নুসুকে কেউ পেলাম না। পুলিশ খোঁজা বাদ দিয়ে দিয়েছে। এই দিনে সবার মন থেকে আশাও শেষ হয়ে গেছে। অনেকে ধারণা করে নিল নুসু মারাই গেছে, তবে আমি এদের কথা মানতে নারাজ। তবে আমি দিন দিন না খেয়ে থেকে অসুস্থ হয়ে গেছি। আমার সেদিকে কোনো খেয়ালই নেই। মুখে দাড়ি, চুল উস্কো শুষ্কো, চোখে নিচে কালি, আর মুখ কেমন শুকিয়ে গেছে। বাধ্য হয়ে বাবা আমাকে গৃহবন্দী করে দিল। আমি সবকিছু ভাঙচুর করতে থাকি প্রতিদিন। আমি যেন পাগলই হয়ে গেছি। 1 মাস গৃহবন্দী থেকেও কোনো লাভ হলো না। আমার পাগলামো বন্ধ হয় না। এমনকি কোনো মেয়ে আমার কাছে যেতেই পারে না। আমার ট্রিটমেন্টের জন্য ডক্টর রেখে দেওয়া হয়েছে। তারা শুধুমাত্র কত সময়ের জন্য আমার পাগলামি বন্ধ করতেই পারে, ঘুমের ইঞ্জেকশন দিয়ে। তাছাড়া কোনো উন্নতি হয় না। দেখতে দেখতে 3টি মাস কেটে গেল। এখন আমি পাগলামো কম করি, তবে কারোর সাথে কথা বলি না। যেন বড্ড অভিমান জমা হয়ে পড়েছে আমার মনে। ডক্টরগণ কত চেষ্টা করেছে আমাকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার জন্য, তবে তারা যেন দিন দিন আশা ছেড়ে দিচ্ছে। তবে বাবা তার ছেলেকে সুস্থ দেখতে চায়, তা যে ভাবেই হোক। আমার পরিবারের সবাই এখন আমার জন্য কেমন পাগলের মতো হয়ে গেছে। কারো তেমন নিজের প্রতি কোনো খেয়ালই নেই। আদিনা, চাঁদনি, রামিম, রাজ, রাকিব ফ্রি সময় আমার আশেপাশে কাটিয়ে দেয়। তারাও দিন শেষে আমার অবস্থা দেখে কেমন মন মরা হয়ে যায়। চোখের কোণে তাদের অশ্রু জমে। 4 বছর পর আমি এখন সুস্থ তেমন 2 বছর সময় লেগে গেছে। তবে মাঝে মাঝে এখন আমার চোখের সামনে অশ্রু জমে। গেস্ট হাউসে আমি ছাড়া কারো প্রবেশের অনুমতি নেই। আমি মদ খাওয়া ছেড়ে দিয়েছি, কারণ এই মদ খাওয়ার জন্যই তো আমি নুসুকে ভুল বুঝেছিলাম। আমি এখন কাজের ব্যস্ততাই থাকি। এখন আর কাজের মাঝে অস্থিরতা আমাকে ধরে রাখতে পারে না। বাবাকে অফিস থেকে ছুটি দিয়ে দিয়েছি। এই 4 বছরে কত কিছু পরিবর্তন হয়ে গেছে। আদিনা, চাঁদনি, রামিম, রাকিব, রাজ সবাই বিবাহ করে নিয়েছে। তারা এখন নিজেদের কাজে অনেক সময় ব্যস্তই থাকে। তবে আমি এখন আর কোনো বিয়ে করিনি। সবাই কত চেষ্টা করেছে আমাকে বিয়ে করানোর, তবে কেউ সফল হয়নি। আমার মতে নুসু ফিরে আসবেই। মা প্রতিদিন আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে বিয়ে করার জন্য। আমি আমার আম্মুর এমনটা দেখে অবশেষে মেনেও নিলাম। তবে আমি মেয়েকে দেখতে যাব না জানিয়ে দিয়েছি। পরের দিন আমার জন্য মেয়ে পছন্দ করে ফেললো। এখন সবাই খুশি। দিয়া আর অর্পির মুখে হাসি ফুটেছে। তবে বিয়ের ডেট পিছিয়ে দেওয়া হয়েছে বেশ। এর মাঝে আমার লন্ডনে 2টা মিটিংও আছে তার জন্য, আর মিটিং 2টা খুবই গুরুত্বপূর্ণ। আর আমি এই 4 বছর পর দেশের বাইরে যাচ্ছি অফিসের কাজের জন্য। আমার মনে একটু আশা বেড়ে যাচ্ছে। কেন জানি মনে হচ্ছে নুসু আমার আশেপাশে আছে, শুধু নিজে থেকে ধরা দিতে চাইছে না। আমি এখনো নুসুর অপেক্ষায় দিন কাটাই। 5 দিন পর আমি লন্ডনের উদ্দেশ্যে পাড়ি জমালাম। পরের দিন সকালে আমার মিটিং। প্রথম মিটিংটা 1 দিনের ছিল এবং তা যথারীতি ভালোভাবে সম্পন্ন হলো। আমার সফলতায় আমার আব্বু বেশ খুশি হলো খবরটা জেনে। প্রথম মিটিং শেষ করে ফেরার সময় হঠাৎ বাইরের দিকে চোখ গেল আমার, আর আমার চোখ এক জায়গায় আটকে গেল। আমি দ্রুত ড্রাইভারকে গাড়ি থামাতে বললাম, আর গাড়ি থামাতেই আমি দ্রুত গাড়ি থেকে নেমে রাস্তার অন্য পাশে তাকাতে আর কিছুই দেখলাম না। আমি গাড়িতে থাকতে রাস্তার অন্য পাশে নুসুকে দেখতে পেলাম, এমনটাই ভেবে হতাশ হয়ে গেলাম। কেন মনে হলো নুসু এইখানেই ছিল। হতাশে ফিরে যেতে হলো আমাকে। পরের দিন মিটিং না থাকাতে আমি বিকেলে পরন্ত মিষ্টি রোদে গায়ে মাখাতে হাঁটতে থাকলাম। কতদিন এভাবে বিকেলে মিষ্টি রোদ গায়ে মাখা হয় না, শুধু কাজের ব্যস্ততা নিয়েই কেটে যায়। হাঁটতে হাঁটতে একটা পার্কে এসে বসি।
এই সময়টা আমার কাছে বেশ ভালো লাগে। পার্কে অনেকগুলো বাচ্চা খেলছিল, আমি বসে বসে তাই দেখছিলাম আর ভাবছিলাম, ইস, নুসু যদি আমার সাথে থাকতো এখন, তাহলে আমার বাচ্চাটা এতদিনে আমাকে তো বাবা বলে বুকে এসে জড়িয়ে ধরতো। এইসব ভাবনার মাঝে হঠাৎ আমি বুঝতে পারলাম আমার সামনে কেউ এসে দাঁড়িয়ে আছে। আমি তাকে দিয়ে একটা ছোট্ট বাচ্চা শিশু মেয়ে, দেখতে খুবই কিউট, যেন ছোট্ট পরি। বাচ্চা মেয়েটাকে দেখে আমি তার সামনে হাঁটু গিরে বসে গেলাম। আর মেয়েটা আমার মুখের এক পাশে হাত দিয়ে আধো আধো ভাষায় জিজ্ঞাসা করলো, তার কি মন খারাপ? বাচ্চা মেয়েটার হাতের পরে সে যেন অনেক শান্তি খুঁজে পেলাম। কেন জানি আমার মনের সব কষ্ট নিমিশেই দূর হয়ে গেল। আমি বাচ্চা মেয়েটার কপালে চুমু খেয়ে উত্তর দিলাম, না, আমার মনে একটু খারাপ না। বাচ্চা মেয়েটা আমার সাথে বেশ সময় কথা বলল, আর এক পর্যায়ে আমাকে বন্ধু বানিয়ে নিল। কারণ যেহেতু আমি একা বসেছিলাম, সে তো বাচ্চা মেয়েটা ভেবে নিয়েছে আমার কোনো খেলার মতো বন্ধুই নেই। আমি বাচ্চা মেয়েটার সাথে বাচ্চাদের মতো খেলতে থাকি। আমি এই জন্য ঠিক বাচ্চা হয়ে গেছি কিছু সময়ের জন্য। এতে যেন আমার মনে অনেক বেশি সুখ অনুভূতি হচ্ছে। এমন সময় একজন ইয়াং লেডি আর দুইজন বিশাল দেহী মানব আমার আর বাচ্চাটার মাঝে এসে উপস্থিত হলো। মামুনি, আমাদের যেতে হবে এখন। বলে বাচ্চা মেয়েটাকে উঠে নিয়ে যেতে চাইলো। আমি বাধা দিই এবং আমার কাছে গিয়ে আবারও আমার মুখের এক পাশে হাত দেয় আর বলে, আজকে আসি বন্ধু, আবার দেখা হবে। আমি বাচ্চা মেয়েটার কপালে চুমু দিয়ে বিদায় দিই। বাচ্চা মেয়েটাকে তারা নিয়ে চলে যায়। এত সময় আমি খেয়াল করলাম চারদিকে সন্ধ্যা ঘনিয়ে আসছে, আলো নিভে অন্ধকারে ছেয়ে গেছে চারদিক। আর বাচ্চা মেয়েটাকে বিদায় দেওয়ার পর আমার মনে কিছুটা কষ্ট লাগে। আমি উঠে দাঁড়িয়ে আবার হাঁটতে থাকি, নিজের রুমে ফিরে যাই আর ভাবতে থাকি নুসুকে আর কত খুঁজলে আমি ফিরে পাবো। রাত্রি শেষে সকাল হয়ে যায়। আমার নেক্সট মিটিং আজকে সকালে, তাই দ্রুত রেডি হয়ে বেরিয়ে যাই। মিটিং কেবিনে গিয়ে ওয়েট করতে থাকি লন্ডনের নামকরা কোম্পানির এমডি এবং চেয়ারম্যানের জন্য। হঠাৎ দরজা দিয়ে একজন ভদ্রলোক এবং একজন মেয়ে প্রবেশ করলো। মিটিং রুমের সিকিউরিটি গার্ড তাদের সম্মান জানালো। এরা দুজন হচ্ছে কোম্পানির চেয়ারম্যান এবং এমডি, যাদের সাথে মিটিং করতে সামনে 10 কোম্পানির লোক বসে আছে। ভদ্রলোককে সবাই চেনে, তিনি কোম্পানির চেয়ারম্যান। আর মেয়েটাকে সবার সাথে পরিচয় করিয়ে দিল। মেয়েটা এত সময় হিজাব দিয়ে মুখ ঢেকেছিল, যার কারণে তার মুখ দেখা যাচ্ছিল না। তবে মিটিং শুরু করার সময় তার মুখ দেখা গেল, কারণ সে হিজাব থেকে শুধু মুখটা বের করলো। আর এতেই আমি চেয়ার থেকে দাঁড়িয়ে গেলাম, কারণ সামনের মেয়েটা আর কেউই নয়, আমার নুসু। আমি যেন অবাকের সাথে আকাশ থেকে মাটিতে পড়লাম। এইটা নুসু হয় কি করে? তবু আমি কোনো কিছু ভাবতে রাজি না। আমি ইমোশনাল হয়ে সরাসরি গিয়ে নুসুকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। সিকিউরিটি গার্ড আমাকে দ্রুত সরিয়ে নিল এবং নুসু আমাকে বেশ অপমান করে কেবিন থেকে বের করেও দিল। আমি বারবার আমার ভুলের জন্য ক্ষমা চাইছিলাম, আর আমার বারবার নুসু মনে হওয়া মেয়েটা শুধু অপমানই করেছিল। আমাকে বের করে দেওয়া হলে আমি গেটের সামনে দাঁড়িয়ে থাকি, কারণ গেটম্যান আমাকে ভেতরে যেতে দেবে না। আর আমার আচরণের পর গেটে আরও গার্ড মোতায়েন করা হয়েছে। আমার মন থেকে এখন যেন বিশাল পাথর সরে গিয়েছে। আমি নুসুর করা অপমান গায়েও মাখিনি, কারণ ভুলটা আমারই ছিল। আমার ভুলের ক্ষমা করাতেই হবে, আর নুসুকে আমার কাছে ফিরিয়ে নিতেই হবে। আমার খবর আমার আব্বু এতক্ষণে জেনেই গেছে। সে দ্রুত আমাকে কল দিল এবং আমি তাকে সবকিছু জানাই এবং বিয়েটা ক্যান্সেল করে দিতে বলি। আর বলি নুসুকে না নিয়ে আমি দেশে ফিরবো না। এতদিন তাকে শেষবারের মতো অফিসের দায়িত্ব নিতে হবে। ছেলের পাগলামি আর খুশির আওয়াজের কণ্ঠ শুনে বাবার চোখে যেন প্রাপ্তির অশ্রুকণা চলে আসে। বাবা বাধা দেয় না, এক ফোঁটা পানি তার চোখ দিয়ে ঝরে যায়। আর সবাই তাকে জানিয়ে দেয় ছেলে তার ভালোবাসা খুঁজে পেয়েছে, আর এবার সে কোনো মতে তাকে হারাতে দেবে না। আমি গেটের কাছে অনেক সময় দাঁড়িয়ে থাকি। তারপর গেট দিয়ে অনেকগুলো গাড়ি বেরিয়ে যায়, আর শেষে একটা গাড়ি বেরোতে থাকে যার আশেপাশে সিকিউরিটি দিয়ে পূর্ণ। আমি এগিয়ে যেতে চাইলেও আমাকে বাধা দেওয়া হয়। আমি বারবার জোরে জোরে চিল্লে নুসুকে ডাকতে থাকি, তবে আমার ডাক নুসুর কানে পৌঁছায় না। আমি একটা গাড়ি নিয়ে নুসুর গাড়ি ফলো করতে থাকি। একসময় নুসুর গাড়ি বিশাল একটা আলিশান বাংলোর গেট দিয়ে প্রবেশ করে। আমি আবারও অবাক হয়ে যাই। তার মানে কি নুসু তার পরিচয় গোপন করেছিল? আমি দ্রুত রামিমকে কল দিই আর বলি নুসুর বায়োডাটা চেক করার জন্য, আর রাকিবদেরকে ওই বাড়ি থেকে সব জানতে। আমি এরপর থেকে নুসুকে সবসময় ফলো করতে থাকি। বাসা, অফিস, সব জায়গায় নুসুর পিছু পিছু যাই। তবে নুসুর গার্ডরা এ নিয়ে আমাকে কখনো টর্চার করে না, আর নুসু যেন আমাকে কিছুই ভাবে না। আমি ঠিকমতো খাবার গোসল কিছুই করি না। নুসুকে ফলো করলেও নুসুর ধারে কাছে যাওয়া হয় না। কতজন সিকিউরিটি নুসুকে ঘিরে থাকে। আমি দূর থেকে নুসুর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করতে থাকি। মাঝে মাঝে নুসুকে বেলকনিতে দেখা যায়, তখন আমি আরো বেশি চেষ্টা করি নুসুর থেকে ক্ষমা চাওয়ার। নুসু হয়তো আমাকে দেখেও দেখে না। একদিন আমি রোজকার মতো আজও গেটের থেকে একটু দূরে দাঁড়িয়ে আছি। নুসুর গাড়ি মাত্রই ভেতরে প্রবেশ করেছে। আমার ফোন এমন সময় বেজে উঠলো। আমি ফোন বের করে দেখি রামিম ফোন দিয়েছে। দ্রুত রিসিভ করতে রামিম আমাকে কিছু বলবে এমন সময় নুসুর একজন সিকিউরিটি আমাকে ডাক দেয় আর জানায় ম্যাম নুসু আমাকে ডেকে পাঠিয়েছে।
আমি দ্রুত কল কেটে দিয়ে গার্ডের সাথে এগিয়ে যাই বাংলোর ভেতরে। আমার মনে এখন একটু আশা জেগেছে, আর মনে হাজারো সুখের অনুভূতি বীজ বপন হতে চলেছে। কতদিন পর নুসুকে আবার সামনে থেকে ভালোভাবে দেখব। কতদিন দেখা হয়নি ভালোভাবে আমার নুসুকে। কথাগুলো ভাবতে ভাবতেই নুসুর সামনে গিয়ে হাজির হয়ে পাশে সেই ভদ্রলোকটিও ছিল। আমি কিছু বলতে যাব, তখনই নুসু আমাকে হাত ইশারা করে থামাতে বলে। আমি থেমে যাই। শুনুন, আমি গত কয়েকদিন ধরে আপনাকে সহ্য করেছি, তার মানে এই না আরও সহ্য করতে হবে আমাকে। আর আমার ব্যাপারে বায়োডাটা জানতে চেয়েছিলেন, তাই তো? আমি কে, কি আমার পরিচয়? তাহলে শুনুন, আমি কোনো আদিবাসীর সন্তান না। আমার নাম নুসরাত আরা, গোয়েন্দা বিভাগের ক্রাইম রেজেন্স সাবেক প্রধান, নীরা গ্রুপ অফ কোম্পানির এমডি। আর এসব দেখছেন সবই আমার বাবা, এই যে রহমান খানের, তার একমাত্র উত্তরাধিকারী আমি। আর সেই দিন যেন কি বলেছিলেন আমি আপনার যোগ্য নয়। এবার ভেবে দেখুন তো কে কার যোগ্য নয়। আপনার বাসার থেকে 5 থেকে 6 গুণ বেশি লোক আমার বাসায় কাজ করে, আর আপনার থেকেও হাজার হাজার হ্যান্ডসাম ছেলে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। আপনার থেকে বড়লোক বলতে গেলে এই লন্ডনের সব থেকে ধনী ব্যক্তির ছেলের বিয়ের প্রস্তাব দিয়েছিল, তবুও আমি বিয়ে করিনি। আর সেই দিন শুধুমাত্র ওই পরিবারের সম্মানের খাতিরে বিয়ে করেছিলাম বলে আমি আপনাদের বাসার চাকুরের থেকেও নগণ্য হয়ে গেছিলাম, তাই না? এমন সময় দুইজনকে আমার সামনে আনা হলো। তারা আর কেউই নয়, নুসরাত যার বাড়িতে ছিল সে বৃদ্ধ, আর তার মেয়ে রেশু। আমি তাদের দেখে কিছুটা অবাক হয়ে গেলাম। আর এদেরকেও তো খুঁজতে আপনার বন্ধুকে পাঠিয়েছিলেন, তাই না? আমি বাংলাদেশে গিয়েছিলাম মিশনে, আর নিজের পরিচয় গোপন করে এদের বাড়িতে থাকতে শুরু করি। এরা আমাকে অনেক সাহায্য করেছিল, তাই চাই নাই এদের অসম্মান হোক, তাই আপনাকে বিয়ে করতে বাধ্য হয়েছিলাম। আর আপনাদের বাসার বাইরে যেতাম আমার মিশনের কাছেই, তবে তা ভালোভাবে করতেই পারছিলাম না। আর যেদিন বাসা থেকে তাড়িয়ে দিলেন, আর একদিনের মধ্যেই মিশন শেষ না করেই আমি লন্ডনে এসে পদত্যাগ করি। সব কিছুই ভালো ছিল মিস্টার রিদ। দেখো, আমি তো আর কিছু বলা হলো না। চুপ, একদম চুপ। তোর সাহস হলো কি করে আমার মুখের উপরে দিয়ে কথা বলার? তোর কি যোগ্যতা আছে আমার সামনে এসে দাঁড়ানোর? তোর মতো রিতকে আমার তোর বাসায় গিয়ে খুন করে আসলেও আমার কিছুই যায় আসবে না। তোর মতো 2 টাকার ছেলে আমার সামনে এসে দাঁড়িয়ে আছিস, লজ্জা করে না তোর? বেরিয়ে যা আমার বাসা থেকে, এক্ষুনি বেরিয়ে যাবি তুই। তোকে যেন আমার বাসার আশেপাশে না দেখি। দেখা গেলে কিন্তু তোকে খুন করে লাশ করে তোর বাবার কাছে পাঠিয়ে দিব। নুসরাত রেগে চিল্লে কথাগুলো বলল। আমি না বের হতে চাইলে নুসরাত গার্ড দিয়ে আমাকে বের করে দিল, আর হুঁশিয়ারি দিল যেন আমাকে বাসার আশেপাশে না দেখা যায়। আমাকে কথাগুলো বলে নুসরাত তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। তার সেই দিনের কথাগুলো খুবভাবে মনে পড়ছিল। আমি কতটা বাজেভাবে তাকে বলেছিলাম। রহমান খান তার মেয়েকে সান্ত্বনা দিতে থাকলেন আর ভেতরে নিয়ে গেলেন। দেখ মামুনি, আমি বুঝি সবই, আর ভুল মানুষের হতেই পারে, তাই বলে কি এভাবে তোমরা কষ্ট পাবে? না বাবা, আমি আর ওইখানে ফিরতে চাই না। রহমান খান তার মেয়ের কথা শুনে আর কিছু বললেন না। তাকে রেস্ট নিতে দিয়ে তিনি বাইরে চলে গেলেন। আমি নুসরাতের আশা পরিচয় জেনে অবাক হলাম না, কারণ আমার সেই প্রথম দিনের সন্দেহ এখন সত্যি হয়েছে। আমি যে বলছিলাম না তা আবারও সত্য হয়েছে। আমি আমার সত্য কথাগুলো বন্ধু আর ফ্যামিলির সাথে শেয়ার করলাম, আর জানিয়ে দিলাম নুসরাতকে না নিয়ে কোনোদিনও দেশে ফিরবো না। যদি এখানে আমার মৃত্যু হয় তবু এইখান থেকে যাব না। 2 দিন কেটে গেল। এই 2 দিনে বেশ কতবার সিকিউরিটি গার্ড আমাকে হুঁশিয়ারি করেছে, তবু আমি শুনিনি। আমি আমার মতো করে চেষ্টা করি নুসরাতের সাথে কথা বলার জন্য, তবুও কাজ হয়নি। 3য় দিন নুসরাতকে বেলকনিতে দেখা গেল। আমি নুসরাতের দিকে সরি লিখে একটা বোর্ড উঁচু করে ধরে নুসরাত যেন না দেখার ভান করে আবার ভিতরে চলে যায়। তার কিছু সময় পর 4 থেকে 5 জন সিকিউরিটি গার্ডের লোক এসে আমাকে এই জায়গা থেকে চলে যেতে বলে। আমি তাদের কথা শুনতে নারাজ। এই সময় গার্ড আমাকে জোর করে পাঠাতে চাইলেও আমি তবুও যেতে চাই না। অবশেষে গার্ড আমাকে টর্চার করতে বাধ্য হয়। এমন সময় একটা গাড়ি গেটের সামনে এসে দাঁড়িয়ে যায়, আর গাড়ি থেকে একটা বাচ্চা মেয়ে নেমে আসে এবং দ্রুত গিয়ে গার্ডের টর্চার করতে বারণ করে, কারণ বাচ্চা মেয়েটা আমাকে আগে থেকে দেখেছিল আর সে আমাকে চিনে। বাচ্চা মেয়েটার কেউ নয়, সেদিন পার্কে আমার সাথে বন্ধুত্ব করা মেয়েটা। বাচ্চা মেয়েটার কথা শুনে গার্ডগুলো টর্চার করা বন্ধ করে দেয় আর আমার পাশে এসে দাঁড়িয়ে যায়। আমি মেয়েটার সামনে হাঁটু গেড়ে বসে যাই, আর বাচ্চা মেয়েটা আমার মুখের এক পাশে হাত দেয়। বাচ্চা মেয়েটা আমার মুখে হাত দেওয়াতে আমি যেন সব ব্যথা নিমিশেই ভুলে গেলাম। আমি বাচ্চা মেয়েটার কপালে চুমু খেলাম। বন্ধু সরি, এরা তোমাকে চিনতে পারেনি। তোমার কোথাও লাগেনি তো? না বন্ধু, আমার কোথাও লাগেনি।
চলো বন্ধু, আমাদের বাসায় চলো। কথাটা বলে আমার হাত ধরে বাংলোর গেট দিয়ে ঢুকতে থাকলো। আমি বেশ কিছুটা অবাক হচ্ছি আর ভাবছি মেয়েটা নুসরাত মানে আমারই মেয়ে নয়তো। আমি সত্যটা জানতে বেশ আগ্রহী নিয়ে মেয়েটার সাথে যাচ্ছি, আর মেয়েটার পথে কোনো গার্ডও বাধা দিচ্ছে না। বাচ্চা মেয়েটার সাথে আমাকে আসতে দেখে নুসরাত বেরিয়ে এলো, তার পিছু পিছু রহমান খানও বেরিয়ে এলো। নুসরাত কিছু বলতে যাবে তার আগেই মামুনি দেখো, এই হচ্ছে আমার বন্ধু। জানো তো মামুনি, আমার বন্ধুটাকে ওই লোকগুলো মারছিল। আমার বন্ধু খুব লেগেছে। নুসরাত তার মেয়ের মুখে এমন কিছু শুনে কিছুই বলল না, আর আমি বুঝে গেলাম এই বাচ্চা মেয়েটা তার মেয়ে। তখন আমি আমার মেয়েকে জড়িয়ে দিলাম খুব শক্ত করে, যেন আমার ফিরে পাওয়া ধন আর কোথাও যেন হারিয়ে না যেতে পারে। আমি কান্না করে দিই, এই জন্য এক সুখের কান্না, হাজার দিনের শেষে আমার মূল্যধন ফিরে পাওয়ার কান্না। কি হলো বন্ধু, কান্না করছো কেন? কান্না করো না বন্ধু, তোমাকে আর কেউ কিছু বলবে না, আমি আছি তো তোমার পাশে। আমি তোমার বাবা হই মামুনি। বাচ্চা মেয়েটা আমার মুখে এই কথা শুনে তো তার মামুনি নানুর দিকে তাকালো। রহমান খান জবাব দিয়ে দিলেন, হ্যাঁ নানু ভাই, এটাই তোমার বাবা। বাচ্চা মেয়েটা তো এতদিন নুসরাতের কাছে তার বাবাকে দেখতে সে হাজারবার কান্না করেছে, শুধু বলেছে তার বাবার কাছে যাবে, আর নুসরাত তখন মুখ লুকিয়ে কান্না করত। বাচ্চা মেয়েটা আমাকে বাবা বলে শক্ত করে জড়িয়ে ধরে রাখে, আর নুসরাত সেখানে দাঁড়িয়ে না থেকে ভেতরে চলে যায়। রহমান খান আমাকে ও তার নাতিকে ভেতরে নিয়ে যান। নুসরাত নিজের রুমে গিয়ে অনেক কান্না করতে থাকে, তার পুরনো দিনের আঘাতের কথাগুলো মনে পড়ে যায়। আর রহমান খান আমার সন্তানের কথা বলে দেওয়ার কারণ, সে চায় না তার মেয়ে আর কষ্ট পাক। এতদিন তো রাতে রাতে বেলকনিতে ইজি চেয়ারে বসে অনেক চোখের পানি ফেলেছে, আর তা চায় না রহমান খান। আর নুসরাত আমার প্রতিটা সময়েরই খবর রাখতো, কারণ নুসরাত তো মন থেকে আমাকে স্বামী হিসেবে মেনে নিয়েছে। আর যেদিন আমার বিয়ে ঠিক হওয়ার খবর নুসরাত জেনেছিল, সেদিন নুসরাত অনেক কান্নাও করেছিল। একদিন কেটে যায়, আমাকে ছাড়া আমার মেয়ে নীরা, সাবাতুন জান্নাত নীরা, একটু দূরে যায় না, এমনকি নুসরাতের কাছেও যায় না। নুসরাত একসময়ে আমাকে একা ডেকে নেয়। আমার মেয়ের জীবন থেকে চলে যেতে কি চাই আপনার বলুন। আমার সব কিছু চাইলে সব লিখে দেব, সব সম্পত্তি লিখে দিতেও রাজি আমি। আমার কিছুই চাই না। আমি যার জন্য এতদিন নিজের দেশে নিজের মা বাবা বোনদের ছেড়ে দূরে আছি, তাদেরকে পেয়ে আমি সামান্য সম্পদের জন্য দূরে চলে যাব? কোনোদিনও সম্ভব নয়। চাইলে আমাকে মেরে ফেলতে পারেন, আমি কোনো বাধা দেব না। আমার উত্তর শুনে নুসরাত আর কিছু না বলে চলে গেল। 2 দিন কেটে গেল। নুসরাত এর মাঝেও চেষ্টা করেও নীরাকে আমার থেকে দূরে রাখতে পারেনি, আর নীরাকে বাসা থেকে দূরেও রাখা হতো। 3 থেকে 4 মাস পর একবার বাসাতে আনা হতো। এখন নীরা বাসা থেকে আমার থেকে দূরে যেতেও রাজি নয়, আর তার কথা, সে বাবা ছাড়া কোথাও যাবে না। আর নীরার জেদের কাছে বারবার হেরে যায় নুসরাত। এক বিকেলে নীরা, আমি আর রহমান সাহেব বিকেলে বাগানে বসে গল্প করছিলাম। এমন সময় নুসরাত এসে আমাকে ডাকে। আমি নীরাকে রহমান সাহেবের কাছে রেখে নুসরাতের সাথে যাই। কি চাই বলুন আপনার। আমার মেয়ে আর তার মামনিকে, সোজাভাবে উত্তর দিলাম। এখন আর আমার মনে কোনো দ্বিধা কাজ করে না। আমি চাইলেই খুন করতে পারতাম আপনাকে, তবে মেয়ের জন্য তা সম্ভব হচ্ছে না। মাথা নিচু করে বলল নুসরাত, তো কি দেশে যেতে রাজি? আমি নুসরাতের কথার গভীরতা বুঝে নিয়েছিলাম। আমার একটা শর্ত আছে। সব মানতে রাজি। কোনোদিন আমার থেকে স্ত্রীর অধিকার চাইতে আসবেন না। যতদিন না সে অধিকার দেয় আমি অপেক্ষায় থাকবো। কাল ভোরে আমাদের ফ্লাইট। কথাটা বলেই নুসরাত চলে যায়, আর আমি যেন আপনজন ফিরে পর আনন্দে একসাথে 10-12 বার ডান্স দিয়ে দিলাম, আর সবাইকে জানিয়ে দিলাম কাল আমার স্ত্রীকে নিয়ে দেশে ফিরছি। রহমান খানের থেকে বিদায় নিয়ে আমি, নুসরাত আর আমাদের আদরের একমাত্র রাজকন্যা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হলাম। দীর্ঘ সময় শেষে নুসরাত আবার বাংলাদেশে ফিরে এলো। এয়ারপোর্টে সবাই উপস্থিত ছিল, আমার কোলে নীরা আর নুসরাত পাশে। আমাদের দেখে তো সবাই এগিয়ে গেল। আমি কাউকেই নীরার কথা জানাইনি, তবুও বাবার বুঝতে কষ্ট হলো না যে এটা তার ছেলে চোখের মণি। সে দ্রুত নীরাকে আমার থেকে নিয়ে নিল, ওর পেয়ার দিয়েও নুসরাতকে গিয়ে জড়িয়ে ধরলো, আর সব বন্ধুগুলো তো আমাকে জড়িয়ে ধরলো। আমি যে আমার পরীক্ষাতে উত্তম ফলাফলে সফল হয়েছি, আমার বিশ্বাস আজ সত্যি হয়েছে। বাবা নুসরাতের কাছে গিয়ে তার কর্মের জন্য ক্ষমা চাইলো। নুসরাত তাকে মায়ের আসনে বসিয়ে রাখলো। সবাই যেন ফিরে পাওয়া অমূল্যধন বাসায় নিয়ে এলো। বাসায় এত সময় নতুন রূপে সেজে গেছে। আমি খবর দেওয়ার পরেই বাসায় ডেকোরেশন করা শুরু হয়ে গেছে। আমার আর নুসরাতের রুম যেন বাসর ঘরে পরিণত হয়েছে। সবাই অনেক সময় আড্ডা দিল। নুসরাতকে নতুন করে বউ সাজিয়ে দিল আদিন আর চাঁদনি, যেমনটা প্রথম সময় দিয়েছিল। নুসরাতকে রুমে রেখে সবাই নীরাকে নিয়ে ব্যস্ত, আর আমি তো বাগানে গিয়ে আকাশের দিকে তাকিয়ে আছি। কারণ এত খুশির মাঝে নুসরাতের থেকে দূরে থাকাটা আমার জন্য কষ্টের, তবু আমি এই কষ্ট জয় করতে চাই।
এমন সময়ে আমার ফোনে মেসেজ টোন বেজে উঠলো। তাকে দেখে আননোন নাম্বার থেকে এসছে। মেসেজ ওপেন করে দেখি যা লেখা, আমি তো বেশ অবাক হয়ে গেলাম। কিরে, তুই কি বাসর ঘরে আসবি নাকি গার্ড দিয়ে তুলে আনতে হবে? আমি একা আর কত সময় বসে থাকবো? আমার বরকে যে খুব কাছে পেতে ইচ্ছে করছে। 1 মিনিটের মধ্যে যদি রুমে না আসিস। আমি আর বসে থাকতে পারলাম না, দৌড়ে রুমে চলে গেলাম। রুমে গিয়ে হাঁপাতে থাকলাম। আমার অবস্থা থেকে নুসরাত দ্রুত বিছানা থেকে নেমে এসে আমার সামনে পানির গ্লাস এগিয়ে দিল। আমি দ্রুত পানি খেয়ে নিলাম। এইটুকুতেই হাঁপিয়ে গেলেন মিস্টার রিদ? আমি নুসরাতের কথার উত্তরে কিছু না বলে নুসরাতকে কোলে তুলে নিলাম। আজ যে ভালোবাসা পূর্ণতা পেতে চলেছে, আর সবকিছু শেষে আমার ভালোবাসা ফিরে এসেছে। যা ফিরে পাওয়া নামে অব্যাহত থাকবে। ভালো থাকুক সকল ভালোবাসা। আল্লাহ হাফেজ।